So, welcome everyone in the TOEFL Master class arranged by Luminesh. I'm Asad Mahdi, working as TOEFL instructor in Luminesh Bangladesh for almost 5 months. Okay, so আজকের সেশনটা হচ্ছে TOEFL নিয়ে। TOEFL হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। মানে হচ্ছে আপনি ইংলিশে কতটুকু প্রফিসিয়েন্ট এটা যাচাই করার জন্য একটা টেস্ট, যেটা স্কোর দিয়ে আপনার মানে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির উপর কোনো একটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন ট্রাস্ট করতে পারে। ওকে, সো in market, there are lots of English proficiency tests. At least the renowned names are TOEFL, IELTS, PTE, Duolingo, etc. এর মধ্যে আসলে হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত বা অ্যাকসেপ্টেড হচ্ছে TOEFL এন্ড আইএলটিএস। সবচেয়ে ওল্ড বা অনেক আগে থেকে প্রচলিত অ্যাকচুয়ালি ফার্স্ট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে TOEFL, যেটা কিনা ইটিএস দ্বারা কন্ডাক্টেড আর কি। সো ইটিএস হচ্ছে একটা অর্গানাইজেশন which is situated in the Princeton, USA. সো তারা হচ্ছে সেখান থেকে এটা টফেল এক্সামটা হচ্ছে কন্ডাক্ট করে থাকে। তারাই কোশ্চেন গুলো হচ্ছে তৈরি করে এবং তারাই ইভ্যালুয়েট করে। সো দিস ইজ হোয়াট টফেল ইজ। So I think many of you already know what TOEFL is. So I think this is a wholesome introduction to TOEFL. So firstly, why did I prefer TOEFL? তো আপনাদের অনেকেরই হয়তো এখনো হয়তো রেজিস্ট্রেশন করেনি বা স্টিল ইউ আর নট শিওর যে আপনি আসলে টফেল নেবেন নাকি হচ্ছে আইএলটিএস এ পার্টিসিপেট করবেন। সো আই থিঙ্ক আমি যা বলবো ইট উইল হেল্প ইউ টু ডিসাইড হুইচ ওয়ান ইউ উইল টেক। ওকে, সো আমি কেন টফেল নিয়েছিলাম আমি জাস্ট ফার্স্টে সেটা এক্সপ্লেন করবো। ফার্স্টলি, আমার ইন্টেনশন ছিল আমি নর্থ আমেরিকা হচ্ছে পিএইচডির জন্য অ্যাপ্লাই করবো। ওকে, সো এখন ইটস ওয়েল অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাকনোলেজড দ্যাট নর্থ আমেরিকা, আই মিন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডায় একাডেমিক পারপাসে টফেল প্রিফার্ড। ওকে, এখন এটা সবাই জানে, সবাই বলে, ইভেন হচ্ছে আইএলটিএস যারা হচ্ছে ট্রেন করে তারাও হচ্ছে সেটা অ্যাকনোলেজ করে। বাট হাউ দিস প্রেফারেন্স ওয়ার্কস, আমি তো বলছি যে প্রেফার করে, বাট হচ্ছে এই প্রেফারেন্সটা কিভাবে কাজ করে। সো অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ অবজার্ভড, এই প্রেফারেন্সটা দুই ভাবে কাজ করে। ফার্স্টলি, আপনি যখন কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস ইনভেস্টিগেট করতে যাবেন, তাদের ওয়েবসাইটে যাবেন, তখন অ্যাডমিশনের একটা পেজ আছে। তো অ্যাডমিশনের পেজে গিয়ে হচ্ছে রিকোয়ারমেন্টস দেখবেন। তো রিকোয়ারমেন্টস অনেক রিকোয়ারমেন্ট থাকে, আপনার সিজিপি রিকোয়ারমেন্ট থাকবে, ইনস্টিটিউশনের রিকোয়ারমেন্ট থাকতে পারে, জেআরই স্কোরের রিকোয়ারমেন্ট থাকবে, রিকমেন্ডেশন লেটার বা এসওপি কি দিতে হবে সেগুলো রিকোয়ারমেন্টস থাকবে। তো এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টেরও একটা রিকোয়ারমেন্ট থাকে। তো অনেক ইউনাইটেড স্টেটসের অনেক ইউনিভার্সিটি আছে যারা সেই পেজে, মানে অ্যাডমিশনের যে মেইন পেজটা আছে সেটাতে একদম ডিরেক্টলি টফেল এর কথা বলে, এন্ড দেয়ার ইজ নো আদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, শুধুমাত্র টফেল এর কথা মেনশন করা আছে। ফর এক্সাম্পল, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার কথা আমার মনে আছে। আপনি যদি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, দিস ইজ ওয়ান অফ দ্য আইভি লীগ ইউনিভার্সিটিজ, আপনি যদি সেটাতে যান আপনি দেখবেন যে তাদের ওয়েবসাইটে অ্যাডমিশনের পেজে শুধুমাত্র টফেল এর কথা লেখা আছে। এখন দ্যাট ডাজন্ট মিন দ্যাট দে ডু নট অ্যাকসেপ্ট আইএলটিএস। আপনি যখন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের যে ট্যাবটা আছে, শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সারের একটা ট্যাব থাকে আর কি, সবসময় আপনার মানে যার কেউ যদি ইনভেস্টিগেট করে থাকেন তাহলে জানেন আর কি। তো ওই ট্যাবে কোশ্চেন আছে যে ডাজ পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া অ্যাকসেপ্ট আইএলটিএস স্কোর। তখন হ্যাঁ বলে যে হ্যাঁ, ইয়েস উই অ্যাকসেপ্ট, এবং হচ্ছে এটার আমাদের লোয়েস্ট স্কোর বা হচ্ছে রিকোয়ার্ড স্কোর হচ্ছে এত, ব্যান্ড স্কোর হচ্ছে এত। বাট সেটা মেইন পেজে বলে নাই, মেইন পেজে শুধুমাত্র টফেলের কথা বলেছে, আর ওটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে পাঠিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এখান থেকে একটা বোঝা যাচ্ছে সর্ট অফ আছে আর কি, সর্ট অফ একটা প্রেফারেন্স আছে। সেকেন্ডলি, সেকেন্ড পয়েন্টটা হলো যে স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে আইএলটিএস এর স্কোরের সাথে টফেলের স্কোরকে কম্পেয়ার করা যায় স্ট্যাটিস্টিক্যালি। সো আমার হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কোর্স ছিল, ইভেন হচ্ছে আমি লাস্ট ইয়ার মাস্টার্সে হচ্ছে এরকম কিছু কোর্স করেছি। সো আই নো হাউ দিস ওয়ার্কস। যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এবং প্রফিসিয়েন্সি একটা হচ্ছে কমন ক্যারেক্টারিস্টিক অফ পিপল, হিউম্যান বিং। সো নর্মালি হচ্ছে ওইটার যে গ্রাফটা এবং মানে এটা আপনি যে কোনো টেস্টের মাধ্যমে নেন না কেন, গ্রাফটা অলমোস্ট সেম হওয়ার কথা, যে ডিস্ট্রিবিউশনটা আর কি। সো এনিওয়ে, সো এখন আইএলটিএস এর যে স্কোর ডিস্ট্রিবিউশন এবং টফেলের যে স্কোর ডিস্ট্রিবিউশন, এটাকে যদি এই দুটোকে যদি ওভারল্যাপ করানো হয়, তাহলে হচ্ছে আইএলটিএস এবং টফেলের মধ্যে স্কোরের একটা হচ্ছে কোঅর্ডিনেশন বা হচ্ছে একটাকে আরেকটাকে ইকুইভ্যালেন্স তৈরি করা যায়। ইকুইভ্যালেন্স মানে তো বুঝি আর কি, একটার সাথে আরেকটার করেসপন্ডিং নাম্বার। ওকে, সো আমি আপনাদেরকে হচ্ছে একটা করেসপন্ডিং নাম্বার এখানে শো করতে পারি। আই থিঙ্ক আই ক্যান ডু দিস।
Here, চেক করতেছি। let me show you. বাদ Okay, দে। so I think আপনারা হচ্ছে সবাই মাইক্রোফোনটা কাইন্ডলি অফ রাখেন, তাহলে আমার আসলে কথা বলতে সুবিধা হবে। থ্যাংক ইউ। সো এনিওয়ে, আমি জাস্ট হচ্ছে গুগলে সার্চ করেছি ইকুইভ্যালেন্সের জন্য। আহ, আপনারা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনার ইটিএস এর ওয়েবসাইটও দেওয়া আছে, বাট এনিওয়ে এটা গুগল একবার ডিরেক্টলি এসে পড়েছে, দেখতে পাচ্ছেন এখানে। এখানে হচ্ছে একটা ইকুইভ্যালেন্স দেওয়া আছে, আইএলটিএস এর স্কোর, ব্যান্ড স্কোর এবং টফেল আইবিটি স্কোর। সো এখানে জাস্ট একটা জিনিস খেয়াল করেন, আমি জাস্ট হচ্ছে একটা রো দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো ব্যাপারটা। ফর এক্সাম্পল, আইএলটিএস ব্যান্ড স্কোর 7 is equivalent to TOEFL IBT score 94 to 101. ওকে, সো ব্যাপারটা হচ্ছে আমি অনেক ইউনিভার্সিটি, মানে ইউএস এর অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি দেখেছি, এবং খুব কমনলি আর কি, যে তারা চাচ্ছে হচ্ছে আইএলটিএস ব্যান্ড স্কোর 7 বা টফেল স্কোর 90। দ্যাট মিনস এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যালি বলা ছিল হচ্ছে টফেল স্কোর নিডস টু বি 94 টু বি ইকুইভ্যালেন্ট টু আইএলটিএস স্কোর 7, কিন্তু তারা রিকোয়ার করছে হচ্ছে 90 পেলেই টফেলের জন্য সাফিসিয়েন্ট। তার মানে বোঝা যাচ্ছে এখানেও একটা টফেলের প্রতি প্রেফারেন্স আছে। সো অ্যাজ ফার এজ আই হ্যাভ সিন, প্রেফারেন্সটা এই দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে মেইন ওয়েবসাইটে শো করে, আর একটা হলো নাম্বারের ইকুইভ্যালেন্স থেকে একটু ডিস্টর্ট করে তারা হচ্ছে রিকোয়ারমেন্টটা দেয়। ওকে, সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এটা হচ্ছে প্রেফারেন্স আর কি। এছাড়া আসলে খুব বায়াসনেস তারা দেখায় না। আপনি আইএলটিএস স্কোর দিয়েও নর্থ আমেরিকায় চান্স পাবেন, অ্যাকসেপ্টেন্স পাবেন, ইটস ওকে, বাট দে প্রিফার টয়েফেল নর্থ আমেরিকায়। ওকে, সেকেন্ডলি, আমার ইউরোপে হচ্ছে আমি কয়েক জায়গায় অ্যাপ্লাই করার ইচ্ছে ছিল। সো আমি আমার ফ্রেন্ডস এবং অ্যাকোয়েন্টেন্স অনেকেই দেখেছি টফেল স্কোর দিয়ে ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে, ফ্রান্সে, জার্মানিতে, এগুলোতে যেতে। অবভিয়াসলি ইউনাইটেড কিংডমে আইএলটিএস প্রেফার্ড, যেহেতু এটা তাদের প্রোডাক্ট, দে ওয়ান্ট টু ব্রিং মানি হোম। সো এটা তাদের প্রোডাক্ট, তারা সেটা প্রেফার করবে। বাট ইউরোপের অন্যান্য কান্ট্রিতে গুলোতে হচ্ছে টফেল বেশ ভালোভাবে অ্যাকসেপ্ট করে এবং প্রেফার করে। অ্যান্ড টফেলের জন্য প্র্যাকটিস যখন শুরু করেছে, আমি টফেলের স্পিকিং ও লিসেনিং সেকশনটা অনেক কনভিনিয়েন্ট ফিল করেছি। ওয়েল, এখন হচ্ছে অনেকের মনে হতে পারে যে আর কি বলছে, কারণ হচ্ছে এভরিওয়ান নোজ দ্যাট টফেল ইজ সাম সর্ট অফ এ লিটল মোর ডিফিকাল্ট দ্যান আইএলটিএস। এই জন্য হচ্ছে অনেকে ভয় পেয়ে টফেল নেয় না, এরকমও হয় আর কি। বাট আমার কাছে এটা কনফিডেন্ট লেগেছে। কারণ হলো এটার এক্সাম সিস্টেমটা। ওকে, যেমন আইএলটিএস এ হচ্ছে লিসেনিং এ যখন লেকচার বা হচ্ছে কনভারসেশন প্লে করা হয়, ওই কনভারসেশন প্লে হতে হতে হচ্ছে আপনাকে কোশ্চেন গুলো অ্যান্সার করতে হয়। বাট টফেল কিন্তু হচ্ছে সেরকম না। টফেল আপনাকে লিসেনিংটা হচ্ছে পুরোটুক শোনাবে, লেকচারটা শোনাবে, তারপর হচ্ছে টাইম দিবে, আপনাকে হচ্ছে কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে ওয়ান বাই ওয়ান পরে। সো আপনি সেটার জন্য আলাদা করে সময় পাবেন। সো আপনাকে মাল্টিটাস্কিং করতে হচ্ছে না, এটা বেশ কনভিনিয়েন্ট একটা ওয়ে, রাইট? এবং এটা নিয়ে অনেক মিমস আছে, আপনার ফেসবুকে অনেক মিমস পাবেন যদি এই কমিউনিটির সাথে হচ্ছে রিলেটেড থাকেন। ওকে, আর স্পিকিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে কারণ স্পিকিং এর হচ্ছে চারটার মধ্যে তিনটা তিনটা টাস্কই হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক, যেটাতে আপনার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়েই আছে। সো আমাকে মানে নিজের কোনো ইনফরমেশন ক্রিয়েট করতে হচ্ছে না, যেহেতু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া আছে। ইফ আই ক্যান সামারাইজ সাকসেসফুলি, দ্যাট ইজ গোয়িং টু বি সাফিসিয়েন্ট। ওকে, সো সব মিলিয়ে হচ্ছে টফেলের যে হচ্ছে এক্সাম স্ট্রাকচার, সেটা আমার কাছে অনেক বেশি একাডেমিক লেগেছে। অবভিয়াসলি এটা 100% একাডেমিক এবং স্মার্ট লাগছে আর কি, কম্পেয়ার টু আদার প্রফেশনাল টেস্ট। অনেক কমফোর্টেবল লেগেছে। এটা একটু ডিফিকাল্ট হতে পারে, বাট কমফোর্টেবল, কনভিনিয়েন্ট, এবং হচ্ছে আই থিঙ্ক যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে এই জিনিসগুলো ফলো করা উচিত, টফেলের ভালো দিকগুলো। এনিওয়ে, অ্যান্ড ফোর্থ ইজ টফেল ইজ ফান। আমি যখন টফেলের প্রিপারেশন নিয়েছি, আপনারা জানেন যে হচ্ছে টফেল যেহেতু 100% একাডেমিক, এখানে হচ্ছে যে রিডিং এর যে প্যাসেজ থাকবে, স্পিকিং এর জন্য হচ্ছে যে স্পিকিং এর আগে হচ্ছে যে লেকচারটা প্লে হবে, সো সবকিছুই হচ্ছে একাডেমিক টপিকে হয়, এবং টপিকগুলো বেশ ইন্টারেস্টিং। ফর এক্সাম্পল, সাইকোলজি নিয়ে অনেক কথা থাকে, লাইফ সায়েন্সেস নিয়ে কথা থাকে, কমার্স, বিজনেস আইডিয়া, সোশিওলজি, হিস্ট্রি, এগুলো নিয়ে হচ্ছে অনেক টপিক থাকে, এবং লিসেনিং ও লেকচার, কনভারসেশন এটসেট্রা থাকে। তো এগুলো যখন হচ্ছে আমি আহ, শুনি বা হচ্ছে শুনেছি, আমার কাছে মানে আমি পুরো প্রিপারেশনের টাইমটা হচ্ছে আমি অনেক এনজয় করেছি, টু বি অনেস্ট, এবং অনেক কিছু জানতে পেরেছি। এবং সাইকোলজির অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো আমি রিলেট করতে পেরেছি। সো that is one another reason why I took TOEFL. So মোটা দাগে এটা হচ্ছে এইগুলো হচ্ছে কারণ that I think everyone should prefer TOEFL over any other English language proficiency tests. That's it. এই স্লাইড থেকে আমি জাস্ট এই স্লাইডের জন্য সেপারেটলি কোশ্চেন নিতে চাচ্ছি, বিকজ আমি সেটা নিয়ে আর পরে ডিসকাশন করতে চাচ্ছি না।
রেস্ট অফ দ্য প্রেজেন্টেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এই পার্ট থেকে কি আরো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? ওকে, আই থিঙ্ক হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ ড্রপ দ্য কোশ্চেন্স ইন চ্যাট বক্স। প্লিজ let me check. ওকে, টফেল রাইটিং টাস্ক নিয়ে কথা বলেছে, সো সেটা নিয়ে আমি কথা বলবো। ওকে, নিউ ফর প্রিফার্ড স্কোর ফর অ্যাডমিশন। ওকে, সো আই থিঙ্ক আই ক্যান কন্টিনিউ। ওকে, সো আমি ফার্স্টে আজকের যে প্রেজেন্টেশন সেটার কন্টেন্ট গুলো মানে একসাথে বলে নিচ্ছি। ফার্স্টলি আমি সবগুলো টেস্ট সেকশনের একটা শর্ট ওভারভিউ দেওয়ার ট্রাই করব। And secondly, I will describe each section individually. So যারা অলরেডি টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা বেশ ফ্যামিলিয়ার লাগবে। বাট যারা এখানে অনেকেই আছে যারা হয়তো এখনো টফেলের প্রিপারেশন নেওয়া শুরু করেনি and they actually don't know how it functions. So তাদের জন্য এটা খুবই নেসেসারি before going to strategies and tips. ওকে, সো এরপরে হচ্ছে আমি হাউ টু গেট I will try to explain how to get good score in TOEFL. So আমি আমার স্ট্র্যাটেজিস গুলো বলবো, টিপস গুলো বলবো, কিভাবে আমি প্রিপারেশন নিয়েছিলাম এবং and how I think students should take preparation for TOEFL in a very short time. Okay, so এবং লাস্টলি হচ্ছে I will take questions from you, যে আপনাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে বা এনিথিং যেটা নিয়ে, সো আমরা হচ্ছে পরে কোশ্চেন গুলো অ্যান্সার করার ট্রাই করবো। So now this section's overview. So আপনারা একটা টেবিল দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজের হচ্ছে চারটে স্কিল আছে: রিডিং, লিসেনিং, স্পিকিং এন্ড রাইটিং। আইএলটিএস এগুলোকে ব্যান্ড বলে, টফেল আইবিটি তে এগুলোকে সেকশন বলে। দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, এবং টোটাল এক্সামটা হয় 2 আওয়ার্স এ। এখানে আপনারা টাইম ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন এবং কোশ্চেন টাইপস দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি সিকোয়েন্সিয়ালি বলি। রিডিং সেকশনে আপনাকে দুইটা লং প্যাসেজ ফেস করতে হবে। প্রত্যেকটা প্যাসেজের আকার হবে 700 ওয়ার্ডস, 700 ওয়ার্ডের মতন। অ্যান্ড there will be 10 questions from each passage and you have 35 minutes to answer those 20 questions. এবং এই 20 কোশ্চেনে 20-এর মধ্যে আপনি যত পাবেন সেটাকে স্কেল আপ করে 30-তে কনভার্ট করা হবে। প্রত্যেকটা সেকশনে হচ্ছে মার্ক থাকে 30, তো 30 3 4 12 120 মার্কসে হচ্ছে এক্সামটা হচ্ছে। সো এভাবে 20 কোশ্চেন আপনি যত পাচ্ছেন সেটাকে 30-তে কনভার্ট করা হয়। এবং কোশ্চেন গুলো হবে সব এমসিকিউ। এমসিকিউ মিন্স হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। দ্যাট মিন্স আপনাকে একটা কোশ্চেন বলা থাকবে এবং এরপরে চারটা অপশন দেওয়া থাকবে। ওকে, সো নাও নেক্সট রিডিং সেকশন শেষ হয়ে যাওয়ার পর listening section will appear. In that section you will face 3 lectures and 2 conversations. লেকচার মানে হচ্ছে ক্লাসরুমে লেকচার যেরকম হয়, আর কনভারসেশন হচ্ছে একজন স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে কনভারসেশন হয়। আই উইল ডেসক্রাইব আফটারওয়ার্ডস, বাট আপাতত এটুকুই। তো মোটামুটি 28 কোশ্চেন্স থাকে। তো এর মধ্যে আপনি যেটা পান সেটাকে 30-তে কনভার্ট করা হয়। এবং এই যে লেকচার গুলো প্লে হবে, কনভারসেশন গুলো প্লে হবে এবং হচ্ছে আপনি কোশ্চেন গুলো অ্যান্সার করবেন, এই সব কিছু টোটালটি মিলে হচ্ছে 36 মিনিটস। এন্ড দেন লিসেনিং সেকশন যখন শেষ হয়ে যাবে ইউ উইল ফেস স্পিকিং সেকশন, যেখানে আপনাকে 4টা টাস্ক অ্যান্সার করতে হবে। তো টাস্ক মিনস হচ্ছে আপনাকে কিছু একটা হয়তো প্যাসেজ দেওয়া থাকবে, একটা লেকচার দেওয়া থাকবে, সেটাকে সামারাইজ করতে হবে। তো টফেলে এগুলোকে টাস্ক বলে, এগুলি কোশ্চেন বলে না। কোশ্চেন গুলো হচ্ছে এমসিকিউ এবং বাকি যেগুলো হচ্ছে আপনাকে রেসপন্স দিতে হচ্ছে, কিছু একটা ক্রিয়েট করতে হচ্ছে, সেটাকে টফেলে বলা হয় টাস্ক। ওকে, সো এরকম 4টি টাস্ক আপনাকে ফেস করতে হবে এন্ড ইউ হ্যাভ 16 মিনিটস। আই মিন আপনাকে হচ্ছে ভেতরে যে সকল কোশ্চেন গুলো শো করা হবে, প্যাসেজ শো করা হবে, লেকচার প্লে করা হবে, সবকিছু মিলিয়ে 16 মিনিটস টাইম থাকবে স্পিকিং সেকশনে। And in the writing section, there will be 2 tasks. এবং এই দুইটা টাস্ক অ্যান্সার করতে হচ্ছে আপনাকে 30 মিনিটস টাইম পাবেন। সো এই টোটালি অলমোস্ট হচ্ছে আপনাকে 2 আওয়ার্স টাইমের মধ্যে টফেলের যে মেইন টেস্টটা সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে একদম শর্ট ওভারভিউ। আই উইল ডিসক্রাইব ওয়ান বাই ওয়ান, যাতে একসাথে আপনার কাছে আপাতত হচ্ছে একটা শর্ট ওভারভিউ থাকে, এই জন্য হচ্ছে এটা দেওয়া। এতে হচ্ছে আপনাদের পরে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ওকে,
সো লেটস জাম্প ইনটু দ্য ডিসক্রিপশন। আচ্ছা, এই হচ্ছে টফেল রিডিং সেকশনে আপনারা যে কম্পিউটারে বা মনিটর ইন্টারফেসটা যেরকম দেখবেন, এটা হচ্ছে এরকম। সো আপনার স্ক্রিনের এক সাইডে প্যাসেজটা থাকবে, যেটা আপনি স্ক্রল করতে পারবেন। এখানে আপনার একটি স্ক্রলের দেখতে পাচ্ছেন, সিম্বল দেখতে পাচ্ছেন আর কি। সো আপনি স্ক্রল করে হচ্ছে ওঠানামা করে আপনি পুরোটা প্যাসেজ পড়তে পারবেন। অন দ্য আদার সাইড কোশ্চেন গুলো ওয়ান বাই ওয়ান অ্যাপিয়ার করবে। আপনি একটা কোশ্চেন অ্যান্সার করবেন, দেন ইউ উইল ক্লিক নেক্সট, অ্যানাদার কোশ্চেন উইল অ্যাপিয়ার। ওকে, সো ইটস ভেরি কনভিনিয়েন্ট। আপনি পড়ে পড়ে তারপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার করতে পারছেন, এবং এখানে হচ্ছে আপনার টাইম কাউন্ট হতে থাকবে। সো এবং হচ্ছে আপনি চাইলে হচ্ছে পেছনের কোশ্চেন ব্যাক করে হচ্ছে রিভিউ করতে পারেন। এবং আরো মজার বিষয় হচ্ছে যে এখানে আপনারা দেখেন যে কোশ্চেনটার মধ্যে এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ 5, এবং এখানে আবার নিচে লেখা আছে প্যারাগ্রাফ 5 ইজ মার্কড উইথ অ্যান অ্যারো, এবং এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে যে অ্যাকচুয়ালি কোন প্যারাগ্রাফ থেকে কোশ্চেনটা এসেছে। সো আপনার টোটাল প্যাসেজে হয়তো আপনার 8টা 9টা প্যারাগ্রাফ আছে, আপনাকে খুঁজে বের করতে হবে না যে আসলে কোন প্যারাগ্রাফ থেকে বা কোথা থেকে কোশ্চেনটা এসেছে। প্যারাগ্রাফ ওখানে ইন্ডিকেট করাই থাকবে। And sometimes you will say that they have highlighted the sentence from which the question has been asked. ওই সেন্টেন্সটা কমপ্লিটলি হাইলাইট করে দিয়ে দেওয়া হয়েছে। সো টফেল ইজ ভেরি স্মার্ট। তো তারা হচ্ছে আপনাকে চায় না যে হচ্ছে আপনি বিশাল কিছুর মধ্যে হচ্ছে হাত দিয়ে বেড়াবেন ইনফরমেশন যে কোথায় আছে কি আছে, যেটা মোস্ট প্রবাবলি হচ্ছে আছে করতে হয়। তো ব্যাপারটা সেরকম না, এটা সবকিছু ইন্ডিকেট করা আছে, আপনাকে মিনিংটা ক্লিয়ারলি বুঝতে হবে এবং সিমান্টিক অ্যাবিলিটি শো করতে হবে। নেক্সট, তো এভাবে হচ্ছে এই যে এই কোশ্চেন গুলো হচ্ছে এরকম থাকবে 9টা কোশ্চেন, প্রত্যেকটা প্যাসেজ থেকে এরকম 9টা কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। একটা প্যাসেজে যে লাস্ট কোশ্চেনটা থাকবে সেটার নাম হচ্ছে প্রোজ সামারি কোশ্চেন। আই এম সেইং अगेन, প্রোজ সামারি কোশ্চেন। সো নাম থেকে বুঝতে পারছেন এটা সেলফ এক্সপ্লেইনড। সামারি মিন্স কিছু একটা সারমর্ম তৈরি করা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফার্স্টলি একটা সেন্টেন্স দেওয়া আছে, এবং নিচে হচ্ছে 6টা অপশন আছে, 6টা সেন্টেন্স দেওয়া আছে, অ্যান্সার চয়েসেস 6 সেন্টেন্সেস। এই 6টা সেন্টেন্স থেকে ইউ উইল হ্যাভ টু চুজ 3 সেন্টেন্সেস। যে কোনো 3টা সেন্টেন্স আপনাকে সিলেক্ট করতে হবে, যেই 3টা সেন্টেন্স মিলে আপনি যে লং প্যাসেজটা এতক্ষণ ধরে পড়লেন সেটার একটা সাকসেসফুল সামারি তৈরি করে। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। আপনি 3টা সেন্টেন্স সিলেক্ট করবেন যেগুলো মিলে একটা সাকসেসফুল সামারি তৈরি করে। এন্ড এই কোশ্চেনটা হচ্ছে 2 মার্কস ক্যারি করে। আগে যতগুলো হচ্ছে আপনি এই যে এরকম হচ্ছে এমসিকিউ টাইপের যতগুলো কোশ্চেন অ্যান্সার করবেন সেগুলো হচ্ছে 1 মার্কস ক্যারি করে, আর লাস্টে এটা হচ্ছে 2 মার্কস ক্যারি করে। সো মোটামুটি এই যে দুইটা প্যাসেজ আপনি এরকম হচ্ছে 2টা প্যাসেজ আপনাকে অ্যান্সার করতে হবে। সো টোটাল তাহলে হচ্ছে 20টা কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে 22 মার্কসের থাকবে, কারণ লাস্টেরটা হচ্ছে 2 মার্কস করে। আই থিঙ্ক ক্লিয়ার। সো রিডিং সেকশন ইন্টারফেস খুবই সিম্পল। 35 মিনিটস টাইম, আপনি হচ্ছে 17.5 মিনিটস মানে হচ্ছে 17.5 মিনিট পাবেন প্রত্যেকটা সেকশনের জন্য। ওকে, নেক্সট, লিসেনিং। তো হোয়াট হ্যাপেন্স ইন লিসেনিং? তো লিসেনিং এ হচ্ছে 3টা লেকচার থাকে এবং 2টা কনভারসেশন থাকে। সো লেকচার হচ্ছে ক্লাসরুম লেকচারের মতে। লেকচার হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে মনোলগ আর একটা হচ্ছে ইন্টারেক্টিভ লেকচার। মনোলগ লেকচার মিনস জাস্ট হচ্ছে টিচার তার নিজের মতন করে হচ্ছে বলে যাচ্ছে, কোনো স্টুডেন্ট ইন্টারাপ্ট করে না। আর ইন্টারেক্টিভ লেকচারে যেটা হচ্ছে মানে টিচার হয়তো একটা কোশ্চেন করেন, স্টুডেন্ট একটা অ্যান্সার দেয়, সো একটা ইন্টারেকশন হয়। তো 2 ধরনের লেকচারই থাকতে পারে এখানে। সো এরকম 3টা লেকচার থাকবে এবং 2টা কনভারসেশন থাকবে। 3টা লেকচার হচ্ছে প্রত্যেকটা লেকচার 3 থেকে 4 মিনিট লেংদি হয়, এবং প্রত্যেকটা লেকচার থেকে 6টা এমসিকিউ থাকে। এবং there will be 2 conversations, এবং কনভারসেশন গুলো হয় স্টুডেন্ট, একটা একটা কনভারসেশন হবে স্টুডেন্ট এবং প্রফেসরের মধ্যে, আরেকটা কনভারসেশন থাকবে স্টুডেন্ট এবং একাডেমিক স্টাফের মধ্যে। এখন একাডেমিক স্টাফ মানে কি, হয় লাইব্রেরিয়ান অথবা রেজিস্ট্রার, এরকম কেউ হচ্ছে একজন একাডেমিক স্টাফ, তার সাথে হচ্ছে স্টুডেন্টের কথোপকথন। ওকে, সো এরকম 2টা কনভারসেশন থাকবে এবং কনভারসেশন গুলো 2 to 3 মিনিটস লেংদি হয়, এবং প্রত্যেকটা কনভারসেশন থেকে 5টা এমসিকিউ আসে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি ক্যালকুলেটেড 6টা এমসিকিউ 3টা লেকচার থেকে 3 6 18 আর 5 × 10, টোটাল 28 কোশ্চেন্স। তো এর মধ্যে আবার কিছু কিছু কোশ্চেন থাকে মাঝে মাঝে যেখানে হচ্ছে আপনাকে 2টা অপশন সিলেক্ট করতে হয়, সেগুলোতে হয়তো আবার 2 মার্কস থাকে। সো টোটাল যেটুকু হচ্ছে যে আপনার 30 মার্কস এভাবেই চলে আসে।
30 আর 30, সো এটা হচ্ছে লিসেনিং এর 30 মার্কসের মার্কস ডিস্ট্রিবিউশন। সো ব্যাপারটা হচ্ছে আপনাকে লেকচার আগে প্লে করা হবে, কনভারসেশন প্লে করা হবে। ওকে, সো লেকচার কনভারসেশন প্লে করা হবে, এবং আপনি চাইলে এখানে কি করতে পারেন, এই যে এখানে হচ্ছে আপনি সিলেক্ট করবেন এবং হচ্ছে নেক্সট ক্লিক করবেন। এখানে বলে রাখা ভালো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিডিং সেকশন এন্ড লিসেনিং সেকশন। রিডিং সেকশনে আপনি কোন একটা কোশ্চেন অ্যান্সার করে ফেলার পরে আবার কিন্তু রিভিউ করতে পারতেছেন, but in the listening section you cannot get back to the questions that you have already answered. আপনি একটা কোশ্চেন পাস করেছেন মিন্স you cannot touch this again. ওকে, সো এই যে এখানে ওকে অপশন আছে, নেক্সট অপশন আছে, আপনি ব্যাক করতে পারবেন না, দেয়ার ইজ নো চান্স। এবং আপনি পার কোশ্চেনে অলমোস্ট 20 থেকে 25 মিনিটস টাইম পাবেন যদি আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি। বাট হচ্ছে এখানে আসলে টোটাল টাইমটা একসাথে ওঠে, তো তো মানে তার কোনো বাউন্ড করা নাই যে আপনি আসলে এতটুকু টাইম নিবেন। আপনি একটাতে চাইলে 40 সেকেন্ড টাইম নিতে পারেন, আরেকটাতে চাইলে 10 সেকেন্ড টাইম নিতে পারেন, ইটস ইউর উইশ। আই থিঙ্ক ইটস ওকে সার্ফার। সো দ্যাটস ইট, এটা ছিল লিসেনিং সেকশন। আই থিঙ্ক লিসেনিং সেকশন ইজ ভেরি ক্লিয়ার। এরপর হচ্ছে স্পিকিং সেকশন অ্যান্ড রাইটিং সেকশন হচ্ছে এরপরে যাবে। যেমনটা বলেছিলাম, স্পিকিং সেকশনে যে কাজগুলো আছে বা কোশ্চেন গুলো আছে এগুলোকে টফেলে আইবিটি এর যে পরিভাষা টার্মিনোলজি সেটাকে বলা হয় টাস্ক। তো এরকম টাস্ক আছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। এবং এখানেও নামগুলো খুবই সেলফ এক্সপ্লেনেটরি। ইন্ডিপেন্ডেন্ট মিনস ইট ডিপেন্ডস অন নাথিং, এটা কোনো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নাই, সে আপনাকে একটা কোশ্চেন করবে, আপনি আপনার ওপিনিয়ন দিবেন, সিম্পল। ফর এক্সাম্পল, এই যে এখানে লেখা আছে পেয়ার চয়েস কোয়েশ্চেন। সো পেয়ার চয়েস কোয়েশ্চেন মিনস কি, ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন এটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্যাট টিচার্স শুড গিভ ডেইলি হোমওয়ার্ক টু স্টুডেন্টস। দ্যাট মিনস আপনি কি মনে করেন যে টিচারদের উচিত স্টুডেন্টকে ডেইলি হোমওয়ার্ক দেওয়া। সো দেন ইউ ক্যান অ্যান্সার যে ইয়েস আই থিঙ্ক প্রত্যেকদিন হোমওয়ার্ক দেওয়া উচিত। আবার আপনি বলতে পারেন যে না, আই ডোন্ট থিঙ্ক দ্যাট প্রত্যেকদিন হোমওয়ার্ক দেওয়া উচিত, যে কোনো একটা আপনি বলবেন। সো দ্যাট ইজ ইউর ওপিনিয়ন, এটা আর কোনো ব্যাকগ্রাউন্ড কিচ্ছু বলা নেই। সো এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, যেটা আপনাকে এই যে আপনি আপনার ওপিনিয়নটা বলবেন, এই জন্য আপনি 45 সেকেন্ড সময় পাবেন এই কথাটা বলতে। 45 সেকেন্ড ধরে আপনি আপনার রেসপন্সটা দিবেন। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এর আগে আপনি 15 সেকেন্ড ধরে চুপচাপ প্রিপারেশন নিতে পারবেন, যে হচ্ছে আপনি কি বলবেন, কথাটা গোছাতে আপনাকে 15 সেকেন্ড সময় দেওয়া হবে। দ্যাট ইজ প্রিপারেশন টাইম। ওকে, সো এই একটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, আর বাকি যে তিনটা আছে সেগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। সো ইন্টিগ্রেটেড টাস্ক মানে কি, মানে হচ্ছে আপনাকে এই যে এখানে আমি শো করেছি দেখেন, ইন্টিগ্রেটেড মিনস রিডিং, লিসেনিং এন্ড স্পিক। আপনি আগে পড়বেন, তারপর কিছু একটা শুনবেন, তারপর যা পড়েছেন এবং যা শুনেছেন সেটাকে কম্বাইন করে আপনি আপনার রেসপন্সটা দিবেন। দ্যাট মিনস you will integrate something, you will integrate the passage and the conversation or lecture, and then you will produce your response. সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাস্ক টুটা হচ্ছে এরকম ক্যাম্পাস অ্যানাউন্সমেন্ট। তার মানে হচ্ছে ক্যাম্পাসে কোনো একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, কিছু একটা চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল, এখন থেকে হচ্ছে ক্যাম্পাসে হচ্ছে কোনো একটা নতুন লাইব্রেরি খোলা হবে, কোনো একটা অডিটোরিয়াম বন্ধ করে দেওয়া হবে, বা ক্যাম্পাসের ক্যান্টিনের হচ্ছে ফুডে চেঞ্জ করা হবে, এরকম কিছু একটা হতে পারে, এনিথিং লাইক দ্যাট। ওকে, সো এরকম একটা হচ্ছে একটা নোটিশ দেওয়া হবে, তো নোটিশটাই হচ্ছে আপনার রিডিং প্যাসেজ। ওকে, নোটিশটা হচ্ছে আপনার রিডিং প্যাসেজ। তারপর এটা চলে গেল, 50 সেকেন্ডস পরে এটা চলে যাবে, তারপর হচ্ছে একটা কনভারসেশন প্লে করা হবে, দুইজন স্টুডেন্ট কথা বলছে ক্যাম্পাস অ্যানাউন্সমেন্ট নিয়ে। In most of the cases, they argue that the announcement is not, I mean, is not convenient or student friendly. তারা হচ্ছে disagree করবেন। ওকে, সো এরপরে আপনাকে কোশ্চেন করা হবে, how the students are disagreeing to the notice of the campus announcement. সো সেটা হচ্ছে আপনি সামারাইজ করে বলবেন। কতক্ষণ সময় দেওয়া হবে, আপনি 1 মিনিটের মধ্যে হচ্ছে সামারাইজ করে মানে আপনার রেসপন্সটা দিবেন, বাট এর আগে আপনাকে 30 সেকেন্ড টাইম দেওয়া হবে প্রিপারেশন নেওয়ার জন্য। ওকে, নাও এটা গেল হচ্ছে ক্যাম্পাস অ্যানাউন্সমেন্ট টাস্ক। টাস্ক টু, টাস্ক থ্রি, সেটা আরেকটা ইন্টিগ্রেটেড টাস্ক, কিন্তু এটার নাম হচ্ছে জেনারেল টু স্পেসিফিক কোয়েশ্চেন।
কেন এটা জেনারেল টু স্পেসিফিক বলা হচ্ছে? কারণটা হলো, ফার্স্ট আপনাকে রিডিং প্যাসেজ শো করা হবে কোনো একটা একাডেমিক টপিক নিয়ে। ওকে, ফর এক্সাম্পল, হোয়াট ইজ দিস, ফর এক্সাম্পল এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার আর কি, বা ওসিডি, বা হচ্ছে লাইফ সায়েন্সেস নিয়ে কিছু থাকতে পারে, ইভলিউশন নিয়ে থাকতে পারে, বা হচ্ছে অ্যাকুয়াটিক স্পিসিস নিয়ে থাকতে পারে, বা কোন একটা এন্টারপ্রেনারশিপ নিয়ে কোন একটা প্যাসেজ থাকতে পারে। সো এন্টারপ্রেনারশিপ হচ্ছে একটা ব্রড আইডিয়া, একটা জেনারেল টপিক, রাইট? তো সেই প্যাসেজে হচ্ছে সেই আইডিয়াটাকে বা টপিকটাকে ইন্ট্রোডিউস করা হবে, ডিফাইন করা হবে, খুব জেনারেল কিছু ডেসক্রিপশন দেওয়া হবে। তো 50 সেকেন্ড পরে সেই প্যাসেজটা চলে যাবে এবং হচ্ছে একটা লেকচার প্লে করা হবে, যেখানে লেকচারার এই জেনারেল আইডিয়াটাকে স্পেসিফাই করবে। এখন স্পেসিফাই কিভাবে করা যায়? স্পেসিফাই অনেকভাবেই করা যায়। মনে করা হচ্ছে একটা জেনারেল টপিক সম্পর্কে আমি যদি দুইটা ইনফরমেশন দিই, ফর এক্সাম্পল একটা হিস্টোরি সম্পর্কে আমি যদি দুইটা ইনফরমেশন দিই, তাহলে এটা স্পেসিফাইড হয়ে যায়। দুইটা যদি এক্সাম্পল দিই, তাহলে সেটা স্পেসিফাইড হয়। বা আমি যদি হচ্ছে জাস্ট ওই আইডিয়াটাকে আমি ক্লাসিফাই করি, ফর এক্সাম্পল ইভলিউশন, আমি যদি ইভলিউশনের প্রসেস গুলোকে ক্লাসিফাই করি, তো সেটাকে স্পেসিফাই করাই বলে আর কি। তো এই সবকিছু হচ্ছে আপনি ফেস করবেন, এরকম যে কোনো কিছু হতে পারে, ক্লাসিফিকেশন হতে পারে, এক্সাম্পল এক্সাম্পল দেওয়া হতে পারে। তো এরকম ভাবে হচ্ছে লেকচারে সেটাকে স্পেসিফাই করা হয়। তো এই জিনিসটা আপনি পড়বেন, শুনবেন, এবং হচ্ছে আপনি নোট নিতে পারেন কি কি বলা হয়েছে বা কি কি আপনি পড়েছেন, কি কি শুনেছেন, সেটা নোট নিতে পারেন। এবার আপনি যা পড়েছেন এবং যা শুনেছেন সেটা মিলিয়ে সামারাইজ করে আপনি আপনার রেসপন্সটা দিবেন 1 মিনিট ধরে। এবং এর আগেও সেম ভাবে হচ্ছে আপনি 30 সেকেন্ড প্রিপারেশন নিতে পারবেন। ক্লিয়ার? দ্যাটস ইট। এবং লাস্টে থেকে টাস্ক 4 আরেকটা ইন্ডিকেটেড টাস্ক, যেখানে হচ্ছে একাডেমিক কোর্স টপিকের মতো সেম ভাবে হচ্ছে একটা একাডেমিক টপিকে লেকচার থাকবে, বাট দেয়ার ইজ আ লিটল বিট ডিফারেন্স। সেটা হচ্ছে যে এখানে কোনো রিডিং প্যাসেজ শো করা হয় না, শুধুমাত্র একটা লেকচার প্লে করা হয়। এবং লেকচারটা প্লে হওয়ার পরে অলমোস্ট 2 মিনিটস ধরে হচ্ছে লেকচারটা প্লে হবে। তারপর ইট উইল আস্ক ইউ টু সামারাইজ দ্য লেকচার। Your response time is 1 minute, and you will be given 20 seconds to take preparation. This is it. So এই যে হচ্ছে লেকচার গুলো প্লে হবে বা রিডিং প্যাসেজ আপনাকে শো করা হবে, এই সব কিছু মিলিয়ে টোটালি স্পিকিং সেকশনে আপনি 16 মিনিটস চলে যাবে আর কি। দ্যাটস ইট। এবং ব্যাপারটা খুবই সিম্পল, একটা বিপ হবে, আপনার সাউন্ড রেকর্ড হবে, তারপর হচ্ছে লাস্টে শেষ হয়ে যাবে। আপনার কোনো ক্লিক করে কোনো ম্যানুয়ালি কোনো কিছু কন্ট্রোল করতে হবে না। So this was the speaking section. Now let's see the writing section. This is the last section that you will have to face in the real TOEFL test. সো রাইটিং সেকশনে আবার দুইটা টাস্ক আছে, ইন্টিগ্রেটেড টাস্ক। যেরকম আগে ছিল ইন্ডিকেটেড টাস্ক, সেখানে হচ্ছে আপনাকে কিছু একটা পড়তে হয়েছে, শুনতে হয়েছে, তারপর সামারাইজ করতে হয়েছে কথা বলার মাধ্যমে। এখানে হচ্ছে আপনি লিখে সামারাইজ করতে হবে। দিস ইজ দ্য ডিফারেন্স। সো আপনাকে একটা ফার্স্টে প্যাসেজ শো করা হবে 3 মিনিট ধরে, যেটা অলমোস্ট হচ্ছে আপনার 300 ওয়ার্ডস এর মতন থাকবে প্যাসেজটায়। 4টা প্যারা থাকে, প্যারাগ্রাফ। এন্ড দেন একটা লেকচার প্লে করা হবে অলমোস্ট 2 মিনিটস। তো নর্মালি যেটা হয় যে রিডিং প্যাসেজে একটা টপিক সম্পর্কে 3টা পয়েন্ট বলা হয়। এখন 3টা পয়েন্ট বলতে হচ্ছে 3টা রিজনিং দিতে পারে, লজিক হতে পারে, 3টা অবজারভেশন দিতে পারে। ওকে, তো 3টা পয়েন্ট বিভিন্ন ভাবেই হতে পারে। তারপর লেকচারে সে 2টা বা 3টা পয়েন্ট যেটা রিডিং প্যাসেজে বলা হয়েছে সেইটাকে কানেক্ট করে লেকচার দেওয়া হবে। এখন কানেক্ট করা বলতে কি বোঝাচ্ছে? কানেক্ট করা দুই ভাবে হয়। এইদার লেকচারটা রিডিং প্যাসেজকে সাপোর্ট করবে, অথবা লেকচারে রিডিং প্যাসেজের কে কাউন্টার আর্গুমেন্ট দেওয়া হবে, মানে রিফিউট করা হবে বা যুক্তি খণ্ডন করা, বাংলায় বলে যুক্তি খণ্ডন করা হবে। ওকে, দেন এটা আস্ক করবে যে হাউ দ্য লেকচার রিফিউটস অর সাপোর্টস দ্য পয়েন্টস প্রেজেন্টেড ইন দ্য প্যাসেজ। আপনাকে সেটা ডিসক্রাইব করতে হবে উইদিন 20 মিনিটস। এবং আপনার যে ওয়ার্ড লিমিট সেটা হচ্ছে 150 থেকে 250 ওয়ার্ড। ওকে, মানে at least you will have to write down 150 words in 20 minutes. দ্যাটস ইট। এটা গেল ইন্টিগ্রেটেড টাস্ক। এবং হচ্ছে আপনি যখন লিখবেন তখন যে রিডিং প্যাসেজটা আপনার পাশে থাকবে, সো ভয়ের কোনো কারণ নেই, রিডিং প্যাসেজ আছে ওখানে। এটা ছিল টাস্ক 1।
আর টাস্ক দুটা হচ্ছে একাডেমিক ডিসকাশন টাস্ক, সেটা হচ্ছে রিড অর অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ওকে, সো এখানে হচ্ছে মানে আপনাকে কোনো কিছু শুনতে হবে না, আপনি জাস্ট কিছু একটা পড়বেন এবং পড়ে হচ্ছে আপনি আপনার অ্যান্সারটা করবেন। সো এখানে যেটা হয় যে একটা টিচার হচ্ছে কোনো একটা ডিসকাশন ইনিশিয়েট করে, যে হচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে আমরা এটা নিয়ে মানে কথা বলবো, ডিসকাস করবো। ঠিক আছে, তারপর টপিকটা একটা টপিক বলবে এবং তারপর একটা কোশ্চেন করবে। তো কোশ্চেনের সাথে হচ্ছে আপনাকে দেখানো হবে যে দুইটা স্টুডেন্ট দুইটা কোশ্চেনের হচ্ছে দুইটা মানে তাদের দুইটা ওপিনিয়ন দিয়েছে, এবং আপনাকে আস্ক করা হবে আপনি থার্ড ওপিনিয়নটা দেন। ওকে, আপনি দুইজন স্টুডেন্টের ওপিনিয়ন পড়বেন, তারপর হচ্ছে আপনি আপনার নিজের ওপিনিয়নটা শেয়ার করবেন। ক্লিয়ার? এই তো আর কি, আমি হচ্ছে এই জিনিসটা আপনার ক্লিয়ার না, আমি আই থিঙ্ক হচ্ছে আমি জাস্ট হচ্ছে এটা শো করলে হচ্ছে আরো বেশি ক্লিয়ার হবে। এই তো, দিস ইজ ইট। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের লেফট সাইডে ডক্টর এইচ বি, anyway I don't know what is the pronunciation. So he has initiated a discussion about whether students should take a year gap before getting into university. মানে হচ্ছে যে কেউ যে আমরা এইচএসসি এক্সাম শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে ইউনিভার্সিটিতে ঢুকে যাই, সে আলোচনা করতে চাচ্ছে যে ইউনিভার্সিটিতে পড়ালেখা শুরু করার আগে 1 বছর গ্যাপ নেওয়া উচিত কিনা। ওকে, তো সে নিয়ে এটা একটু তার হচ্ছে নিজের কিছু মানে এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করেছে এবং মানুষ কিভাবে সেটা বলা ট্রাই করেছে, এবং তারপর একটা কোশ্চেন করেছে, in your opinion, does taking a gap year create more advantages or disadvantages for students? Why? So he has asked the question. তারপর অ্যান্ড্রি এবং ক্লেয়ার দুইজন স্টুডেন্ট তারা হচ্ছে তাদের নিজেদের নিজেদের ওপিনিয়ন দিয়েছে। ওকে, অ্যান্ড্রিউ বলছে ইয়েস ইট অ্যাকচুয়ালি ওপেন আপ মেনি অ্যাডভান্টেজেস ফর স্টুডেন্টস, অপরচুনিটিস দিবে। এবং ক্লিয়ার বলছে যে না, যেহেতু হচ্ছে এডুকেশন কস্ট বাড়ছে দিন দিন, সো আসলে এটা তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজেস হবে। ওকে, সো নাও আপনি হচ্ছে আপনার রেসপন্সটা দিবেন, দ্যাট উইল বি নভেল কন্ট্রিবিউশন। সো আপনি হচ্ছে আপনার কোনো রিজনিং শো করতে পারেন যেটা হচ্ছে আগে বলা হয় নাই, মানে হয়তো অ্যান্ড্রিউ বা ক্লিয়ার কেউই হয়তো ক্যাচ করতে পারেন, এরকম একটা রিজন বলতে পারেন, কোন একটা এক্সাম্পল দিতে পারেন, ইনফরমেশন দিতে পারেন, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। সো এইভাবে হচ্ছে আপনি একটা মানে আপনার এই পুরো ডিসকাশনে হচ্ছে আপনি একটা কন্ট্রিবিউট করবেন। তো ব্যাপারটা খুবই সিম্পল, ব্যাপারটা আপনি এইভাবে দেখতে পারেন যে হচ্ছে গুগল ক্লাসরুমে অথবা সিম্পলি ফেসবুক গ্রুপে হচ্ছে টিচার একটা পোস্ট করেছে, তারপর দুইজন স্টুডেন্ট কমেন্ট করেছে, এখন আপনি হচ্ছে থার্ড কমেন্ট করবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনার কাছে তার একটা কমেন্ট চাচ্ছে যেটা 100 ওয়ার্ডের হবে এবং আপনি 10 মিনিটসে সেটা লিখতে হবে, মানে পড়া এবং লেখা সবকিছু মিলিয়ে 10 মিনিটস। 10 মিনিটসের মধ্যে আপনাকে 100 ওয়ার্ডসে একটা ওপিনিয়ন দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? Okay, I think it's clear very much. So before going to the next part of today's discussion, I want to ask some questions. এই যে হচ্ছে আমি টফেল টেস্টের যে পুরো সিস্টেমটা বুঝিয়েছি বা জাস্ট ডেসক্রাইব করার ট্রাই করেছি স্বল্পতম সময়ের মধ্যে আর কি, সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সো আপনি মাইক্রোফোন অন করে তারপরেও বলতে পারেন অথবা আপনি চ্যাটেও বলতে পারেন, ইটস ইউর চয়েস, কমপ্লিট ইউর চয়েস। ওকে, এনি কোশ্চেন? জি ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। শিওর। ভাইয়া, এই আপনি যে লিসেনিং এর যে স্ট্রাকচারটা বললেন যে হচ্ছে 28 কোয়েশ্চেন্স, 36 মিনিটস টাইম থাকবে, এখন এই টাইমারটা কি শুরু থেকেই চালু হয়ে যাবে? ওকে, গুড কোশ্চেন। আচ্ছা, টাইমারটা এখন যেটা হয় টু বি অনেস্ট, এটা হচ্ছে টাইমারটা দুই পার্টে থাকে। ওকে, দুই পার্টে বলতে হচ্ছে আমি একটু হচ্ছে এটা ডিসক্রাইব করি তাহলে আর একটু ভালো মতো বুঝতে পারবেন। তো এটা হয় কি, ফার্স্ট একটা লেকচার শোনানো হয়, তারপর একটা কনভারসেশন, আবার একটা লেকচার, তারপর কনভারসেশন, লেকচার। তো এইগুলো হচ্ছে আপনার 5টা টাস্ক। তো প্রথম 3টা টাস্ক মিলে একটা বান্ডেল হয়, আর লাস্টের 2টা টাস্ক মিলে হচ্ছে আরেকটা বান্ডেল হয়। ওকে, এই প্রথম 3টা টাস্কের জন্য হচ্ছে একটা টাইমার থাকে, যেটা হচ্ছে গ্লোবাল টাইমার। গ্লোবাল টাইমার মিনস হচ্ছে এই পুরোটাই যে 3টা কোশ্চেন, 3টা জিনিস, 3টা টাস্ক আপনি অ্যান্সার করবেন, মানে 2টা লেকচার এবং একটা কনভারসেশন, এটার জন্য টোটাল আপনাকে 30 মিনিটস দেওয়া হবে, 13 মিনিট দিয়ে দেওয়া হবে। ওকে, বা হচ্ছে 13 মিনিট, 11 মিনিট, এনিওয়ে এরকম করে একটা টাইম দেওয়া হয়। তারপর সেটা কাউন্ট হতে থাকে। তো মনে করেন হচ্ছে আপনি ফার্স্ট লেকচারের জন্য 6টা কোশ্চেন অ্যান্সার করেছেন, তো আপনার 4 মিনিট 5 মিনিট চলে গেছে, তো ওই টাইমারটা ওখানে স্টপ হয়ে থাকবে, তারপর আপনাকে একটা কনভারসেশন প্লে করা হবে। ওকে, সো এটা হচ্ছে গ্লোবালি হতে থাকে, মানে কোশ্চেন ওয়াইজ না, সবগুলোর সাথে একসাথে টাইমার। আচ্ছা ভাইয়া, তার মানে মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমার
জাস্ট এমসিকিউ গুলা অ্যান্সার করার জন্য আলাদা টাইমারটাই চলতে থাকবে, এবং সেটা কোশ্চেন অ্যান্সার করার পরে স্টপ হয়ে থাকবে, আবার চালু হবে, এটাই তো? ইয়েস, এক্স্যাক্টলি। লেকচার এবং কনভারসেশন যখন প্লে হবে তখন ওটা পজ হয়ে থাকবে, ওটা মানে ওখানে হচ্ছে অডিওর, না, হ্যাঁ, অডিওর জন্য এটা কোনো টাইম কাউন্ট হচ্ছে না? কোনো টাইম কাউন্ট হচ্ছে না, ওটা আচ্ছা পজ আচ্ছা। হয়ে যাচ্ছে, পজ হয়ে থাকে। জি ভাইয়া, থ্যাংক ইউ। That was a very good question. So, anyone else? Speaking section time limits, এটা হচ্ছে as I have already showed, let me show you. uh, এই যে এখানে হচ্ছে এরকম 45 সেকেন্ডস, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। তো পরের তিনটার জন্য হচ্ছে আপনাকে 1 মিনিট করে কথা বলতে হবে, আর ফার্স্টটার জন্য শুধুমাত্র আপনি 45 সেকেন্ডস করে কথা বলবেন। আর এর আগে হচ্ছে প্রিপারেশন টাইম আছে। আর প্রিপারেশন টাইম ছাড়াও হচ্ছে ওই যে লেকচার এবং হচ্ছে রিডিং প্যাসেজ, এগুলো শো করতে হচ্ছে আলাদা আলাদা সময় আছে। প্রত্যেকটা রিডিং প্যাসেজ এরকম শো করতে 50 সেকেন্ডস টাইম দেওয়া হয়। আর লেকচার গুলো অ্যাকচুয়ালি ভ্যারি করে, মানে লেকচার যতক্ষণের হয় এটা কোনো বাধা ধরা নাই। 1 মিনিট 40 সেকেন্ড হতে পারে, 1 মিনিট 30 সেকেন্ডের হতে পারে, আবার 2 মিনিটের হতে পারে, ইট ভ্যারিজ। ওকে, সো এনি কোয়েশ্চেন? হ্যালো ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। লিসেনিং হচ্ছে লিসেনিং এর টাইমে আমাদের হচ্ছে কনভারসেশন যখন হবে তখন কি আমাদের হচ্ছে প্রচুর কি নোটস নিতে হবে লিসেনিং এন্ড সরি আপু, আপনার কথাটা ক্লিয়ার না, ক্যান ইউ আস্ক মি ওকে অ্যাগেইন? ইয়া আমি রিপিটিং লিসেনিং এর টাইমে আমাদের কি প্রচুর হচ্ছে নোটস নিতে হবে যাতে হচ্ছে কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য ওটা তো আর কোনো থাকবে না, মানে শো করবে না কিছু কম্পিউটারে। আপনি নোটস এর কথা বলছেন? জি জি, নোটস এর কথা বলছি। সো নোটস নিয়ে কোশ্চেনটা কি, সরি আপু আমি ঠিক বুঝিনি, আরেকবার ক্যান ইউ বলা যায়, মানে কথা কি ক্লিয়ার আসছে না তো? আচ্ছা, মানে লিসেনিং এর টাইমে আমি হচ্ছে অনেক কিছু নোটস করবো যাতে হচ্ছে কোশ্চেন গুলোর অ্যান্সার করতে পারি। হুম, শিওর। আচ্ছা, আপনি কি মানে হচ্ছে নোটস টেকিং এর কোনো আইডিয়া নোটস জানতে টেকিং এর চাচ্ছেন? কোনো হ্যাঁ ট্রিক্স আছে কিনা, বা অনেক দ্রুত হয়তো দ্যাট নোট টেকিং, টাইম। আচ্ছা নোট টেকিং এর টিপস জানতে চাচ্ছেন? জি জি জি, tips ওকে জানতে ওকে ওকে, চাচ্ছি। আই আন্ডারস্ট্যান্ড ওকে। হ্যাঁ, আমি হচ্ছে নোট টেকিং নিয়ে আজকে কিছু কথা বলবো, সামনে কথা বলবো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি এবং টিপস নিয়ে কথা বলার সময় বলতে হবে। সো আমি ওই পার্টে কথা বলবো, আপাতত হচ্ছে আমি জাস্ট হচ্ছে কিভাবে এটা মানে টেস্টটা ফাংশন করে সেটা নিয়ে কথা বললাম। ওকে ওকে, ওকে, ঠিক আছে। রবিউল ইসলাম ভাইয়া হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, প্লিজ ইউ ক্যান টেল আস, মানে আপনি হচ্ছে আমার মাইক্রোফোন করে আমাদের কথাটা বলতে পারেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে একটা সেশন শেষ হওয়ার পর আরেকটা সেকশন শুরু হওয়ার আগে কতক্ষণ ব্রেক পাওয়া যাবে? আহ, না, কোনো ব্রেক নাই। আগে হচ্ছে মানে গত বছরের মে মাসে হচ্ছে নতুন ভার্সনটা শুরু হয়েছে। এর আগের ভার্সনে যে ওল্ড ভার্সনটা ছিল সেটাতে টোটাল 3 আওয়ার্স এর এক্সাম হতো, তো ওটাতে হচ্ছে লিসেনিং সেকশনের পরে 10 মিনিটস ব্রেক দেওয়া হতো আগের সেকশনে, আগের ভার্সনে আর কি। তো এখন তো ওটা তো নাই। নিউ ভার্সনে যেহেতু হচ্ছে এক্সামটা ছোট হয়ে গেছে, 2 আওয়ার্স এর হয়ে গেছে, সো এখানে আর কোনো ব্রেক দেওয়া হচ্ছে না, ওয়ান বাই ওয়ান হচ্ছে মানে সেকশন শুরুই হয়ে যায়। মানে একটা সেকশন শুরু হলে তাহলে তারপরে আরেকটা সেকশন চালু হবে। হ্যাঁ, ইয়েস ইয়েস, অটোমেটিক্যালি হচ্ছে স্টার্ট হয়ে যাবে। কিছু ডিরেকশনস দিবে যে কিভাবে হচ্ছে কোশ্চেন গুলো অ্যাপিয়ার করবে, তো ওই ডিরেকশন গুলো তারা বলতে বলতে প্রায় 1 মিনিট চলে যায়। তো ওগুলো হচ্ছে আপনি চাইলে হচ্ছে পাস করতে পারেন, ওখানে ক্লিক করে নেক্সট ক্লিক করলে হচ্ছে এটা চলে যায়। বাট হচ্ছে আমি আমার ক্ষেত্রে বলি, টু বি অনেস্ট, মানে আমি যখন এক্সাম দিয়েছি তো আমি একটু ফাঁকিবাজি করেছি, এটা হচ্ছে মানে নর্মালি কি আপনি হচ্ছে এত কিছু অ্যান্সার করছেন, আপনার হচ্ছে মানে খুব দ্রুত টায়ার্ড হয়ে যাবেন, আমি খুব দ্রুত টায়ার্ড হয়ে যাই, স্পেশালি যখন আমি মনিটরের দিকে তাকিয়ে থাকি। ওকে, এটাকে মানে একটা কনসেন্ট্রেশন ফ্যাটিক চলে আসে। সো আমি যেটা করেছি এটা হচ্ছে যে ডিরেকশনস গুলো যখন বলে না 45 সেকেন্ডস, 1 মিনিট ধরে, আমি হচ্ছে সুন্দর মতো মাইক্রোফোনটা সরিয়ে তারপর হচ্ছে একটু রেস্ট নিয়েছি, চোখটা বন্ধ করে রেস্ট নিয়েছি, যাতে করে হচ্ছে পরে আবার খুব অ্যাক্টিভলি এঙ্গেজড থাকতে পারি। ওকে, সো দিস ওয়াজ মাই আইডিয়া। সো আপনাদের যদি হচ্ছে মনে হয় যে হ্যাঁ আপনি একটু হচ্ছে টায়ার্ড ফিল করছেন, আপনি নেক্সট ক্লিক না করে ওই যে 40 সেকেন্ড 45 সেকেন্ড বা 1 মিনিট হচ্ছে তার কথা বলবেন, তো আপনি তো অলরেডি প্র্যাকটিস করেছেন, অনেক জায়গায় হচ্ছে ইউটিউব ভিডিওস দেখবেন অলরেডি, বা হচ্ছে প্র্যাকটিস মক টেস্ট দিতে পারেন। মক টেস্ট দিলে তো হচ্ছে আপনার আইডিয়া থাকবেই যে ডিরেকশনস গুলো কি কি দেওয়া হয়। তো আপনাকে এটা তো আবার নতুন করে শোনা দরকার নাই, তাই না? সো আপনি তখন হয়তো একটু রেস্ট নিতে পারেন 40 সেকেন্ডস 50 সেকেন্ডস এর জন্য, সো ইট উইল ওয়ার্ক। মানে কিছু না থাকার চাইতে বা কি কোনো মানে ব্রেক না পাওয়ার চাইতে তো 1 মিনিটের ব্রেক পাওয়া ভালো, তাই না? এই তো আর কি।
বাট এক্সট্রা কোনো ব্রেক নাই। Are there any tools where I can get feedback on my response to a speaking question? Okay, yes. কিছু ইয়ে আছে ওই else speaking or whatever, বা হচ্ছে আপনি এখানে অনেক ওয়েবসাইট আছে টু বি অনেস্ট, বাট আমি যতগুলো কথাই আমি জানি না কেন সবগুলি হচ্ছে পেইড ভার্সন আর কি, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি পেইড করে আপনাকে একটা কোর্স টাইপের হচ্ছে পারচেজ করতে হয়, দেন আপনি ফিডব্যাক পাবেন আর কি, তারা হচ্ছে আলাদা করে ফিডব্যাক দেয়। বাট অ্যাকচুয়ালি আই ডোন্ট নো আমার এনি অফ সফটওয়্যার ইজ আনপেইড যেটা। সরি। আমার আরেকটা কোশ্চেন ছিল যে জিআরইতে নোট করার জন্য পেজ দেওয়া হবে, তো লিসেনিং পার্টের জন্য আমার তো কিছু একটু নোট করতে হবে, তো সেখানে আমাকে কয়টা পেজ দেওয়া হবে? ও আচ্ছা, এটা হচ্ছে as much as you, as many as you want. ওকে, সো আপনাকে হচ্ছে একদম প্রিলিমিনারি স্টেজে মানে হচ্ছে একদম ফার্স্টে হচ্ছে আপনাকে তিনটা অফসেট পেপার দেওয়া হবে উইথ পেন্সিল। ওখানে সব পেন্সিল শার্পনার এগুলো ইউজ করতে হয়। আপনার কাছে শার্পনার থাকবে, ইরেজার থাকবে, পেন্সিল থাকবে, এবং তিনটা অফসেট পেপার থাকবে। এবং আপনার যদি তিনটা অফসেট পেপারেও হচ্ছে নোট টেকিং শেষ না হয়, তাহলে হচ্ছে আপনি মানে শেষ হয়ে যায় আর কি, তিনটা অফসেট পেপার শেষ হয়ে যায়, তাহলে আপনি চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। তো ওখানে যে ইনভিজিলেটর থাকবে বা হচ্ছে যে এক্সামটা কন্ডাক্ট করতে থাকবে, সে হচ্ছে আপনাকে পরে আবার অফসেট পেপার দিবে। সো আপনি তো ওখানে চাইতে চাইতে 10টা অফসেট পেপার নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, সো বাট হচ্ছে তারা দিবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ইয়েস, এবং লুমিনি যেটা বলেছে, এবং হচ্ছে টু বি অনেস্ট, এবং লুমিনি ইজ দ্য বেস্ট টফেল সেন্টার অ্যাজ ফার এজ আই নো। মানে হচ্ছে আমি আহ, যখন ওখানে গিয়েছি আমার, আপনি এটা হচ্ছে আগেও হচ্ছে অন্যান্য জায়গা থেকে আপনারা ই করতে পারেন, রিভিউ নিতে পারেন। আহ, অনেক মানে এরকম বাইরে হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন গ্রুপ আছে না। সো আমি যখন ফার্স্টে হচ্ছে লুমিনেজে এরকম আমিও মানে লুমিনেজে এক্সাম দিয়েছি, এর আগে হচ্ছে লুমিনেজে মক টেস্ট দিয়েছি। সো তখন লুমিনেজের সাথে এত ই ছিল না, আমার এক ফ্রেন্ড হচ্ছে আমাকে ইনভাইট করে নিয়ে গেছিল এখানে। সো আই মিন it was really effective আর কি, and this is the best place you can give your exam. So if you do not have any more question, then we can jump into the next part of today's session, যেটার জন্য হয়তো আপনারা অনেকেই ওয়েট করে আছেন, that is ওকে ইয়েস, হ্যাঁ, এখানে হচ্ছে চ্যাট একটা ভালো ব্যাপার বলা হয়েছে যে আপনাকে যদি হচ্ছে এক্সট্রা পেপার নিতে হয়, তাহলে হচ্ছে আগের যে তিনটা পেপার সেটা ফিরিয়ে দিতে হবে, এবং নতুন যে তিনটা নতুন তারপর পেপার নিতে পারবেন আর কি, বাট আগের পেপার গুলো ফিরিয়ে দিতে হবে। That's it. Okay, so let's start, যেটার জন্য আপনারা ওয়েট করছেন, যে how to get at least 100 plus score in TOEFL. সো 100 প্লাস স্কোর আমি অলরেডি হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি আর কি, আহ, একটা চার্ট দেখিয়েছি। তো সেই চার্টের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে 100 প্লাস স্কোর মিনস হচ্ছে আইএলটিএস 7.5 বা 7.5 এর সাথে বেশি, 8 টাইপের, 8.5 এর 100 প্লাস, এন্ড দ্যাটস ইট। এবং হচ্ছে কেউ যদি টফেলকে প্রেফারেন্স দেয়, তাহলে তো এটা আরো বেশি তারা কাউন্ট করবে আর কি, ইন কম্পারিজন টু আইএলটিএস। Okay. So firstly, let's jump into our description. Firstly, আমি রিডিং সেকশন নিয়ে কথা বলবো, এবং হচ্ছে আমি প্রত্যেকটা সেকশনে ফার্স্ট স্ট্র্যাটেজি বলবো, যে কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত আপনাকে প্রিপারেশন নেওয়ার সময়। Then I will try to give some tips that you can apply while taking preparation and while you are answering questions in real TOEFL test. Okay. So, sorry, strategy for reading. Firstly, reading test is not a treasure hunt. It is focused to test your semantic abilities. What does it mean? এটা মিন করা হচ্ছে যে ব্যাপারটা এরকম না যে হচ্ছে আপনাকে একটা কোশ্চেন করা হচ্ছে, আপনাকে বিশাল একটা প্যাসেজ মানে হচ্ছে খুঁজে বের করতে হবে যে কোথা থেকে এই কোশ্চেনটা করা হয়েছে, আমি ইনফরমেশনটা কোথায় পাবো। এটা কোনো ট্রেজার হান্ট না। কোথা থেকে কোশ্চেনটা করা হয়েছে এটা ডিরেক্টলি শো করে দেয়, মানে অ্যারো দিয়ে শো করে দিবে যে আচ্ছা এই প্যারাগ্রাফ থেকে কোশ্চেন করা হয়েছে, বা এই সেন্টেন্সটা থেকে কোশ্চেন করা হয়েছে, এটা হাইলাইট করে দেবে। সো ইট ইজ নট এ ট্রেজার হান্ট, এটা একদম ভিজুয়ালি দেখানো আছে। বরঞ্চ অ্যাকচুয়ালি ইট ট্রাইস টু মেজার ইউ সিম্যান্টিক অ্যাবিলিটি। সিম্যান্টিক অ্যাবিলিটি মিনস আপনি কোনো কিছুর মিনিং কতটা ভালোভাবে পারসিভ করতে পারেন, বা আপনার কম্প্রিহেনশন অ্যাবিলিটিটা কিরকম, কম্প্রিহেন্ড করতে পারেন কিরকম। দ্যাট মিনস যে স্ক্যানিং এবং স্কিমিং যে কথাটা খুব প্রচলিত আছে এই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের বাজারে আর কি।
সো এটা আসলে টফেলের জন্য অতটা নেসেসারি না, মানে অতটা নেসেসারি স্কিল টুল না এই জায়গাটা রিডিং এর জন্য এখানে, কারণ হচ্ছে সেটা শো করাই আছে, আপনাকে স্ক্যান করে বের করতে হবে না যে আচ্ছা কোথা থেকে কোশ্চেনটা এসেছে, ইটস নট দ্য আইডিয়া হিয়ার। বরঞ্চ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পড়ার ডেপথ বাড়াতে হবে। ওকে, এখন ডেপথ বলতে আমি কি বোঝাচ্ছি, বলছি যে হচ্ছে আপনি যখন হচ্ছে একটা সেন্টেন্স পড়ছেন সেটার মিনিংটা কত ডিপলি আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন সেটা হচ্ছে ম্যাটার করে। তো মনে করেন যে সেই সেন্টেন্সের মধ্যে কোনো সাটলটি থাকলে সেই সাটলটিকে আপনি বুঝতে পারছেন, অথবা সেন্টেন্সটা যদি হচ্ছে একটা লং সেন্টেন্স হয় তাহলে এই লং সেন্টেন্স বিশাল হয়তো 4-5 লাইনে একটা সেন্টেন্স হয়ে গেছে, স্ক্রিনে 4-5-6 লাইন হয়ে গেছে সেন্টেন্সটা। তো এই সেন্টেন্সটাকে ব্রেকডাউন করে আহ সো সেটাকে ব্রেকডাউন করে হচ্ছে সিম্পলিফাই করে নিজে বুঝতে পারা আর কি, সেটা হচ্ছে ডেপথ অফ ইউর রিডিং স্কিল। সো আপনাকে যেহেতু 17.5 মিনিটস টোটালি একটা প্যাসেজ অ্যান্সার করতে হবে, আপনার স্পিডটা যেমন হচ্ছে আপনি খুব অ্যাজিলিটি খুব নেসেসারি এখানে, আপনার অ্যাজিলিটি বা স্পিডের সাথে আপনার ডেপথটাও হচ্ছে অনেক নেসেসারি, যে কত ডিপলি আপনি মিনিং আন্ডারস্ট্যান্ড করতে পারেন, এবং সেটাই তারা হচ্ছে মেজার করে। এন্ড দ্যাটস ওয়াই এখানে যেহেতু আহ, সব একাডেমিক টপিকে হচ্ছে রিডিং প্যাসেজ গুলো থাকে, এর জন্য আসলে আমি যদি মানে অনেক আপনি যদি হচ্ছে মনে করেন যে আমি এখন নিউজ পেপার পড়বো বা হচ্ছে ফিকশন পড়বো, একটা ফিকশনের বই নিয়ে বসলেন বা নিউজ পেপার নিয়ে বসলেন যে আচ্ছা এভাবেই হচ্ছে আমার টফেল রিডিং এর প্রিপারেশন হয়ে যাবে, দ্যাটস কমপ্লিটলি রং। ওকে, সো মানে ইট মে হেল্প যে হ্যাঁ আপনি হয়তো আগে খুব একটা ভালো পড়তে পারতেন না, খুব দ্রুত পড়তে পারতেন না, এখন হচ্ছে নিউজ পেপার পড়তে পড়তে একটু হচ্ছে দ্রুত মানে এই দ্রুতিটা বেড়েছে, গতিটা বেড়েছে, ইট ক্যান হ্যাপেন, বাট আই মিন দ্যাট ইজ নট গোয়িং টু হেল্প মাচ। আপনাকে টফেলের রিডিং এর যদি ভালো মতো প্রিপারেশন নিতে হয় তাহলে অবশ্যই টফেলের জন্য যে স্পেসিফিক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে সেগুলো থেকে ট্রাই করতে হবে। ওকে, কারণ সেগুলো হচ্ছে অনেক একাডেমিক হয়, একটু কমপ্লেক্স কমপ্লিকেটেড হয়, সেন্টেন্স গুলো একটু বড় হয়, এবং যে অপশনস গুলো যে কোশ্চেন গুলো আছে অপশন গুলো আছে সেগুলোর মধ্যে যে হচ্ছে একটু মানে ডিফারেন্স থাকে, মিনিং এর ডিফারেন্স থাকে, এগুলো আসলে খুব মানে ইজি না, বেশ কমপ্লেক্স আর কি। সো এখানে একটু ভার্বাল রিজনিং এর বিষয়ও আছে, টু বি অনেস্ট। সো এই জিনিসগুলো নিউজ পেপার পড়ে হয় না, বা এই জিনিসগুলো নর্মাল যে কোনো কিছু দেখে হয় না আর কি। সো আপনাকে আলাদা করে টফেলের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস ইউজ করে টফেলের জন্য এই রিডিং এর জন্য রিডিং এর স্কিলটা বাড়াতে হবে। ওকে, দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি পার্ট, আপনি কিভাবে করবেন টফেলের প্র্যাকটিস ম্যাটেরিয়াল থেকে স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নেবেন। নাও টিপস, ফার্স্টলি আপনি আমরা আমরা ই করেছি আগে আহ, আমরা যারা হচ্ছে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সবাই হচ্ছে আমরা ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম দিয়েছি লাইফ টাইমে, স্কুলে থাকতে দিয়েছি, কলেজে থাকতে দিয়েছি। তো ইংলিশ ফার্স্ট পেপার এক্সামে সিন কম্প্রিহেনশন এবং আনসিন কম্প্রিহেনশন নামে দুইটা অবজেক্ট ছিল, দুইটা কোশ্চেন ছিল। সিন কম্প্রিহেনশন আনসিন কম্প্রিহেনশনে কি থাকে, ফার্স্টলি একটা প্যাসেজ দেওয়া থাকে, এন্ড দেন প্যাসেজ থেকে হচ্ছে ট্রু ফলস কোশ্চেন, তারপর হচ্ছে কোশ্চেন আনসার কোশ্চেন এগুলো থাকতো আর কি, মনে আছে, ফিল ইন দি গ্যাপস থাকতো। তো তো ওই সকল কোশ্চেন অ্যান্সার করার সময় আমরা কি করতাম, আমরা হচ্ছে ফার্স্টে প্যাসেজটা পুরোটুকু পড়ে নিতাম, পড়া শেষ হলে তারপর ওয়ান বাই ওয়ান কোশ্চেন অ্যান্সার করতাম। বাট হিয়ার ইউ উইল ডু দ্য অপোজিট, আপনি ফার্স্টে কোশ্চেনটা পড়বেন, কোশ্চেন স্টেটমেন্টটা পড়বেন, এন্ড দেন ইউ উইল রিড দ্য প্যাসেজ, মানে সেই স্পেসিফিক পার্ট অফ দ্য প্যাসেজ মানে প্যারাগ্রাফটা পড়বেন, যে প্যারাগ্রাফ থেকে কোশ্চেনটা এসেছে। কারণটা কি, কারণটা হচ্ছে আপনি যদি টোটাল 700 ওয়ার্ডের একটা প্যাসেজ পড়ে এসে তারপর যদি কোশ্চেনটা অ্যান্সার করতে যান, আই মিন আপনি পারবেন না, আপনি 700 ওয়ার্ডের পুরো প্যাসেজ পড়ার পরে হচ্ছে আপনি ভুলে যাবেন কি বলেছে, ইট উইল নট বি এফেক্টিভ। ওকে, বরঞ্চ হচ্ছে আপনি একটা কোশ্চেন পড়বেন, সেই কোশ্চেনটা অ্যান্সার করার হচ্ছে ইন্টেনশন মাথায় নিয়ে তারপর হচ্ছে প্যারাগ্রাফটা পড়া শুরু করবেন, দ্যাট উইল বি ভেরি ভেরি এফেক্টিভ। ওকে, এবং ইট ইজ প্রুভড, সব জায়গায় হচ্ছে এটা সাজেস্ট করা হয়। সো আই মিন উইদাউট এনি ডাউট, without any confusion, this is the best way to answer reading questions. Okay, so firstly read the question, and then আপনাকে হয়তো অপশন পড়তে হবে না, বাট অ্যাটলিস্ট কোশ্চেন স্টেটমেন্টটা পড়েন, দেন go through the paragraph, read the paragraph completely, and get back to the options and correct the right option, choose the right option. Secondly, eliminating choices will increase the success rate for difficult question. So ব্যাপারটা খুবই সিম্পল, প্রবাবিলিটি, আপনি চারটা অপশন আছে, চারটা অপশন থেকে আপনি যদি র্যান্ডমলিও ক্লিক করতে চান তাহলে আপনার একটা যে কোনো একটা র্যান্ডমলি আপনি যদি ক্লিক করেন তাহলে সেটা ঠিক হওয়ার পসিবিলিটি 25%। বাট ওয়েন ইউ ক্যান এলিমিনেট টু অপশনস, যে না এই দুইটা অপশন কোনোভাবেই হওয়ার কোনো পসিবিলিটি নাই, আপনি তাহলে আরো দুইটা অপশন বাকি থাকছে যেখান থেকে একটা অপশন চুজ করবেন।
then your probability increases to 50%. ওকে, তো ব্যাপারটা হচ্ছে এটা যে হচ্ছে ব্যাপার, আপনি যদি হচ্ছে কোনো ডিফিকাল্ট কোশ্চেন থাকে তো সেটার জন্য আপনি না করে মানে হচ্ছে আপনি এলিমিনেট করতে পারবেন, ফার্স্ট আগে এলিমিনেট করে দেন হচ্ছে যে দুইটা বাকি থাকছে ওটা হচ্ছে কি করবেন আর কি, ওখান থেকে একটা চুজ করবেন। সো ইনফারেন্স কোশ্চেন বা হচ্ছে রিটোরিক্যাল পারপাস কোশ্চেনের জন্য এটা আসলে খুব ভালো একটা আইডিয়া, দ্যাট ওয়ার্কস। ওকে, সো আমি রিডিং এ পার্সোনালি 30 out of 30 পেয়েছি। এই যে 30-30 পেয়েছি, ব্যাপারটা এরকম না যে আমি সবগুলো কোশ্চেনে একদম সার্টেন ছিলাম যে আচ্ছা এটা দিচ্ছে আমি খুব কনফিডেন্ট যে এই কোশ্চেনটা মানে এটাই অ্যান্সার হবে, বাট এরকম না। অনেকগুলোতেই এরকম হয়েছে যে আমি আগে দুইটা কোশ্চেনের অ্যান্সার, দুইটা অপশন বাদ দিয়েছি, তারপর চুজ করেছি যে আচ্ছা কোনটা হতে পারে, তাহলে এই দুইটার মধ্যে এটা হতে পারে, and the guess words. Okay, and thirdly, don't skim through the passage just to find the relevant information. এবং যদি হচ্ছে কোনো সেন্টেন্স আপনার কোশ্চেনের সাথে ডিরেক্টলি লিঙ্কড নাও হয় তাহলে হচ্ছে সেন্টেন্সটা খুব ভালো করে পড়াটা নেসেসারি, দুইটা রিজনে। আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে কোশ্চেন পড়ার পর জাস্ট ওই কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য প্যারাগ্রাফ পড়বো, যদি কোনো সেন্টেন্সে ওই কোশ্চেনের অ্যান্সার আমি না পাই তাহলে ওই সেন্টেন্স একদম পড়া দরকারই নাই, ব্যাপারটা তা না। আপনাকে প্রত্যেকটা সেন্টেন্স যা পড়ছেন আপনাকে যথেষ্ট পরিমাণ মনোযোগ দিয়ে পড়তে হবে, দুইটা কারণে মেইনলি। ফার্স্ট কারণটা হচ্ছে যে আপনি জানেন না যে হচ্ছে এই প্যারাগ্রাফটা থেকে আরেকটা কোশ্চেন আছে কিনা। তো এরকম অনেক প্যারাগ্রাফ থাকে যে প্যারাগ্রাফ থেকে হচ্ছে দুইটা তিনটা কোশ্চেন থাকে। ওকে, তো মনে করেন যে একটা কোশ্চেনের জন্য হচ্ছে আপনি একবার পড়েছেন, তখন আপনি নেক্সট কোশ্চেন যখন অ্যান্সার করতে যাবেন তখন আপনাকে প্যারাগ্রাফটা আবার পড়তে হবে। দ্যাট ইজ নট গোয়িং টু বি এফেক্টিভ, রাইট? এন্ড ইট ইজ গোয়িং টু ওয়েস্ট ইউর টাইম। সো আপনি যেহেতু টাইম কনস্ট্রেন্টের মধ্যে এক্সাম দিচ্ছেন, আপনার হাতে টাইম নেই, সো আপনি যখন একবার প্যারাগ্রাফ পড়বেন তখনই খুব ভালো করে মনোযোগ দিয়ে প্যারাগ্রাফটা পড়ে ফেলবেন, এটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে আপনাকে কিন্তু লাস্টে একটা প্রো সামারি কোশ্চেন অ্যান্সার করতে হয়। এখন সামারি কোশ্চেনে যেহেতু অ্যান্সার করতে হবে, সামারি কোশ্চেন কিন্তু পুরো প্যাসেজ থেকে হয়, কোন একটা স্পেসিফিক প্লেস থেকে হয় না যে এই প্যারাগ্রাফটা থেকে, না, পুরো প্যাসেজটার কি মিন ক্যারি করছে সেটা থেকে হয়। তো সেটা যদি আপনাকে সাকসেসফুলি অ্যান্সার করতে চাই সেটা থেকে মার্কস কিন্তু 2 আবার, তার মানে এটা কিন্তু অনেক বড় একটা পার্ট যে 2 মার্কস ওটাতে। সো আপনি যদি পুরো প্যাসেজটাই খুব ভালো করে পড়া না হয় তাহলে কিন্তু হচ্ছে আপনি ওই এটা অ্যান্সার করতে পারবেন না। তো ব্যাপারটা এরকম না যে হচ্ছে আপনি কোন একটা জাস্ট একটা সেন্টেন্সের খোঁজের জন্য হচ্ছে ট্রেজার হান্টে বেরিয়ে যাবেন, বাট আপনি পুরোটা প্যাসেজ দিয়ে হচ্ছে কমপ্লিটলি মনোযোগ সহকারে পড়ার ট্রাই করবেন এবং হচ্ছে আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবেন। সো কোনোভাবে শ্যালো রিডিং করবেন না, ডিপলি রিড করবেন। সো শ্যালো রিডিং ড্যামেজেস স্কোর। ওকে, দ্যাট ওয়াজ মাই টিপস ফর রিডিং সেকশন। ওকে, নেক্সট, লিসেনিং সেকশন। সো আপনার এক্সামে হচ্ছে ফার্স্ট রিডিং সেকশন ফেস করবেন, তারপর হচ্ছে লিসেনিং সেকশন অ্যাপিয়ার করবে। নাও হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি ফর লিসেনিং সেকশন? সো লিসেনিং এ হচ্ছে আপনার সেম সেম পরিমাণ ডেপথ লাগবে, বরঞ্চ আরো বেশি লাগে, কারণ হচ্ছে এখানে আপনার প্রচুর পরিমাণ অ্যাটেনশন পে করতে হয়। কারণ আপনি যদি কোনোভাবে ডিস্ট্রাক্টেড হয়ে যান, দ্যাট মিনস দেয়ার আর চান্সেস আর ইউ আর গোয়িং টু মিস আউট আ ফ্যাকচুয়াল ইনফরমেশন কোয়েশ্চেন। ওকে, মানে কোনোভাবে রিডিং সেকশনে কিন্তু সেটা হচ্ছে না, কারণ রিডিং সেকশনে আপনার প্যাসেজটা পাশেই দেওয়া আছে, তো ওটা নিয়ে প্রবলেম নাই, কোনো অ্যাটেনশন ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া নিয়ে। আপনি হচ্ছে কোশ্চেন দেখে তারপর ওখানে যাবেন, প্যাসেজ ওখানে আছে, আপনি কমফোর্টেবলি হচ্ছে ওটা পড়ে অ্যান্সার করতে পারছেন। কিন্তু সমস্যা হচ্ছে কিন্তু লিসেনিং এ কিন্তু লেকচারটা একবার প্লে হয়ে চলে যাচ্ছে বা কনভারসেশনটা একবার প্লে হয়ে চলে যাচ্ছে, তখন আপনি কি কোশ্চেন আসতেছে জানতেছেন না, কোশ্চেন আপনি পরে দেখবেন। ওকে, তখন যদি কোনোভাবে আপনি অ্যাটেনশন মিস করে ফেলেন বা ডিস্ট্রাক্টেড হয়ে যান, দ্যাট মিনস there are chances that you are going to miss out questions, যে আপনি এই কোশ্চেনের অ্যান্সার জানেন না। ওকে, কোশ্চেন অপশনস দেওয়া আছে, বাট কোশ্চেনের অ্যান্সার মানে কি ইনফরমেশন লেকচারে দেওয়া হয়েছিল আপনি শুনেনই নাই। তো এখানে আসলে অ্যাটেনশনের ডেপথটা আরো বেশি প্রয়োজন। এন্ড স্ট্র্যাটেজি খুব বেশি কিছু না, প্র্যাকটিস এ লট। আমি এটা অনেক বলতেছি এই কারণে যে হচ্ছে আমি মেইনলি যখন টফেল টেস্টের জন্য প্রিপারেশন নিয়েছি, মেইনলি দুইটা সেকশন খুব বেশি করে প্রিপারেশন নিয়েছি, এটা হচ্ছে স্পিকিং এন্ড লিসেনিং। আমি লিসেনিং এ অনেক স্ট্রাগল করেছি, যদিও আমি পরে 30 out of 30 পেয়েছি, বাট আই হ্যাড টু স্ট্রাগল লট, এবং প্রচুর প্রচুর পরিমাণ হচ্ছে আমি প্রিপারেশন নিয়েছি। এবং একটা সময় এমন হয়েছে যে আমি দেখেছি যে আমার বায়োলজি রিলেটেড লেকচারে হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে, তো আমি আলাদা করে হচ্ছে বায়োলজি রিলেটেড লেকচার বের করে তারপর শুধুমাত্র বায়োলজি রিলেটেড লেকচার গুলি হচ্ছে বেশি করে প্র্যাকটিস করেছি, এরকম হয়েছে। সো আই মিন রিডিকুলাসলি লট পরিমাণ হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে টু ইমপ্রুভ ইউর কারেন্ট সিচুয়েশন। Viewer internet is flooded with easy peasy deceiving practice tests.
আপনি অনেক প্র্যাকটিস টেস্ট পাবেন, ইউটিউবে দেখবেন বা হচ্ছে গুগলে সার্চ করলেও পাবেন, যেগুলোর হয়তো লেকচার গুলো হচ্ছে অতটা ডিফিকাল্ট না। টফেল অ্যাটলিস্ট হচ্ছে টফেল যে ডিফিকাল্টি লেভেল আছে সেই ডিফিকাল্টি লেভেল মেনটেন করছে না। ওকে, সো দ্যাট ইজ এ প্রবলেম। সো আপনাকে হচ্ছে এটা একটু কেয়ারফুল থাকতে হবে যে হচ্ছে আপনি যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল থেকে প্র্যাকটিসটা করছেন সেটা টফেলের ডিফিকাল্টি লেভেলের ওরকম সেম ডিফিকাল্টি লেভেলের কি। ওকে, সো এই জন্য হচ্ছে এটা নিয়ে একটু হচ্ছে সাবধান থাকতে হবে। এবং কখনোই শুধুমাত্র একটা রিসোর্সে স্টিক থাকবেন না, অন্য বিভিন্ন রিসোর্সের মধ্যে হচ্ছে আপনি প্র্যাকটিস করার ট্রাই করবেন। কারণটা খুবই সিম্পল। আপনি যখন ফর এক্সাম্পল আপনি হচ্ছে টিএসটি প্রেপের যে ইউটিউব চ্যানেল আছে টিএসটি প্রেপ, আপনারা এটা অলরেডি সবাই হয়তো জানেন বা হচ্ছে হয়তো সামনে গিয়ে দেখবেন আর কি, সার্চ করলেই মানে ইউটিউবে সার্চ করলেই আসে। তো আপনি যদি শুধু সেই চ্যানেলের লিসেনিং প্র্যাকটিস টেস্ট আপনি প্র্যাকটিস করতে থাকেন, সমস্যাটা হচ্ছে ওখানে জশ ম্যাকফারসন হচ্ছে খুবই স্লোলি খুব সুন্দরভাবে হচ্ছে লেকচার গুলো বলে, খুব ইজিলি আপনি পারসিভ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হয় না টু বি অনেস্ট। সো প্রবলেম হলো যে এই যে হচ্ছে সে খুব স্লোলি কথা বলছে, আপনি যখন টফেলের রিয়েল টেস্টে গিয়ে দেখবেন যে হচ্ছে আরেকটু স্পিডে কেউ কথা বলছে, মানে লেকচারটা হচ্ছে আরেকটু মানে ফ্লুয়েন্সি আরেকটু বেশি, তখন আপনি ভুলকে যাবেন, আপনি নার্ভাস হয়ে যাবেন বা আপনি হয়তো কথা বুঝতে পারবেন না। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রবলেম। আপনাকে এই জন্য হচ্ছে আমার পরামর্শ হচ্ছে যে আপনি রিসোর্স শিফট করবেন, একটা চ্যানেল ট্রাই করবেন হয়তো আরেকটা চ্যানেল ট্রাই করবেন। সো রিসোর্স শিফট না করলে প্রবলেম, কারণ হচ্ছে আপনি একটা একটা ভয়েসে অ্যাকাস্টমড হয়ে যাচ্ছেন, আপনি যখন অন্য ভয়েস ফেস করছেন তখন কিন্তু সেম সেম পরিমাণ কোয়ালিটি পারফর্ম করতে পারবেন না। ওকে, সো দিস ইজ হোয়াট আই ট্রাইড। নাও মাই টিপস ফর লিসেনিং। ফার্স্টলি, একটা কমন প্রবলেম হচ্ছে যে এই যে লেকচার শুরু হয় বা কনভারসেশন শুরু হয়, এটাতে মানে অনেকেই হচ্ছে অ্যাটেনশন পে করতে বা হচ্ছে একদম খুব ফোকাসড হতে একটু টাইম নেয়। 30 সেকেন্ডসও টাইম নিতে পারে, 10-15 সেকেন্ডসও টাইম নিতে পারে। বাট মেইন কথাটা হচ্ছে যে প্রথম যে ফার্স্ট মিনিটের যে লেকচারটুকু আছে, যে মানে একদম ফার্স্ট মিনিট থেকেই দুইটা কোশ্চেন আসে অ্যাটলিস্ট। এবং মানে এটি মানে টফেলের টার্মিনোলজিতে এগুলোকে বলা হয় জিস্ট পারপাস কোশ্চেন বা জিস্ট কন্টেন্ট কোশ্চেন, মানে কোশ্চেন প্যাটার্ন হিসেবে বলি। সো এটা মোটামুটি একদম হার্ড এন্ড ফাস্ট যে হচ্ছে আপনি লেকচারের ফার্স্ট মিনিট থেকে অ্যাটলিস্ট দুইটা কোশ্চেন ফেস করবেন। ওকে, সো মাই টিপস ইজ অ্যাক্টিভেট ইউর ব্রেইন ফ্রম দ্য গেট গো। আপনি প্রথম থেকে এই প্রিপারেশন নিয়ে যাবেন যে হচ্ছে লেকচারটা শুরু হবে এবং আপনি আপনার ফুল অ্যাটেনশন ঠিক প্রথম সেকেন্ড থেকে দিবেন। কারণ হচ্ছে এই যে প্রথমে এই যে একটা ডেফিনিশন দিবে না, ওই ডেফিনিশন থেকে একটা কোশ্চেন আপনি পাবেন। আপনি যদি সেটা মিস করেন আপনি একটা নাম্বার মিস করে ফেলতেছেন, শুধু একটা নাম্বারই মিস করছেন না। যেহেতু প্রথমে টপিকটাকে ইন্ট্রোডিউস করা হবে, আপনি যদি সেটা ইন্ট্রোডাকশনটা মিস করে ফেলেন তাহলে পরে যে ডেসক্রিপশন গুলো দেওয়া আছে না সেগুলো আপনার কাছে ভেগ লাগবে, আনক্লিয়ার লাগবে। সো এর জন্য হচ্ছে একদম ফার্স্ট সেকেন্ড থেকে আপনার ব্রেনকে অ্যাক্টিভেট করতে হবে। সেকেন্ডলি, কিছু কমন প্লেস আছে যেখান থেকে খুব বেশি কোশ্চেন আসে। ফর এক্সাম্পল, যেখানে দুইটা ইনফরমেশন বা দুইটা আইডিকে ডিফারেন্ট আইডিকে কানেক্ট করা হয়, এমন জায়গা থেকে অনেক কোশ্চেন আসে। অথবা যেখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হয় বা একটা আলাদা করে কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট বলা হয়। ওকে, সো সেখান থেকে আস্ক করে যে হচ্ছে কেন এই এক্সাম্পলটা দেওয়া হয়েছিল বা কেন এই ইনফরমেশনটা হচ্ছে লেকচার কেন এই ইনফরমেশনে দিয়েছে। অথবা পারপাস অফ ডাইগ্রেশন, ফর এক্সাম্পল হচ্ছে আহ শার্ক নিয়ে কথা হচ্ছে। ওকে, তারপর হঠাৎ করে ব্লু হোয়েল নিয়ে কথা বলা শুরু করলো বা হচ্ছে ডলফিন নিয়ে কথা বলতেছে। মানে এই যে হচ্ছে একটা টপিক নিয়ে পুরোটা লেকচার, কিন্তু মাঝে হঠাৎ করে হচ্ছে 10 সেকেন্ডস এর জন্য হচ্ছে অন্য একটা টপিকে কথা বলা শুরু করলো। এই ডাইগ্রেশনটা এই ডাইগ্রেশনটা কেন করা হয়েছে, এটা পারপাস কি। তো খুবই কমন আপনি দেখবেন যে লেকচার থেকে আপনি যখন কোশ্চেন অ্যান্সার করবেন তো দেখবেন যে এই প্লেস গুলো থেকে অনেক বেশি কোশ্চেন আছে। তো এর জন্য হচ্ছে এগুলো এগুলো সার্চ করবেন, খুব ফার্ভেন্টলি সার্চ করবেন যে এগুলো কোথায় আছে কেন হচ্ছে। তো এগুলো যদি আপনি সার্চ করার প্রসেসে থাকেন, দেন দ্যাট মিনস আপনি কিছু কোশ্চেন খুব কমন পাচ্ছেন। অ্যান্ড দেন লাস্টলি এক লাইক কোশ্চেনার। সো এইটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন। আমি হচ্ছে মানে আমি খুব ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যেতাম, তো আমি এই ডিস্ট্রাকশন এড়ানোর জন্য আমি একটা নিজের ওয়ে বের করেছি, যেটা হচ্ছে আমি যখন টফেল টেস্ট দিয়েছিলাম আমি অ্যাপ্লাই করেছিলাম এন্ড আই আই ওয়াজ সাকসেসফুল। ওকে, সো এটা হচ্ছে যে আমি যখন শুনবো আর কি, যাতে করে আমি ডিস্ট্রাক্টেড না হই, আমি শোনার সময় এমন একটা ইন্টেনশন নিয়ে শুনবো যাতে করে হচ্ছে আমার লেকচারটা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে 20টা অ্যাটলিস্ট 20টা টয়ফেল স্ট্যান্ডার্ড কোশ্চেন তৈরি করতে হবে। নোটিস দিস, আপনি অ্যান্সার করবেন না, আপনি হচ্ছে তৈরি করবেন, 20টা কোশ্চেন তৈরি করবেন।
এবং এটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। ব্যাপারটা যদি এরকম হতো তাহলে কি হতো? তাহলে যেটা হতো যে আপনি প্রত্যেকটা সেন্টেন্সের হচ্ছে ভেতরের মিনিংটা বোঝার ট্রাই করতেন, এবং কানেকশনটা কোন ট্র্যাজেক্টরি বরাবর, কোন কার্ভ বরাবর হচ্ছে আপনার লেকচারটা যাচ্ছে, এটার অর্গানাইজেশন সবকিছু খুব ভালোভাবে কিন্তু আপনি একদম কানেক্টেড থাকবেন, এঙ্গেজড থাকবেন। সো আপনি এই ইন্টেনশনটা মাথায় রাখার মাধ্যমে এবং হচ্ছে বারবার এই যে যখন আপনি শুনবেন তখন হচ্ছে ইফেক্টিভলি আপনি শুধু কোশ্চেন করতে থাকবেন যে আচ্ছা কি কোশ্চেন তৈরি করা যাবে, এটা কেন হচ্ছে বা এটা কেন হবে না। তো এই কোশ্চেন গুলো আপনি আবার কমন পেতে পারেন ওই 6টা কোশ্চেনের মধ্যে, এবং it actually worked for me. Okay, so this is one of the ways, great ways, that how you can stay engaged with the lecture or conversation. Okay, this is my tips for practice listening. Yes. So far, this is my tips for listening. Now, next section, speaking. Okay, so এটা বলার আগে বলে নেই, there is a difference between reading, listening, and speaking and writing. ব্যাপারটা হচ্ছে রিডিং লিসেনিং কিন্তু আপনাকে কোনো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে হচ্ছে না, কোনো এক্সপ্রেশন ক্রিয়েট করতে হচ্ছে না। কোশ্চেন করা হয়েছে, অপশন ওখানে দেওয়াই আছে, দেন ইউ উইল চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে কাজটা একটু হলেও ইজি। তো সেখানে ইংরেজির পুরোটা দক্ষতা কিন্তু কি হয় না, আপনি যদি মনে করেন যে গ্রামার খুব একটা ভালো জানেন না, ভোকাবুলারি খুব একটা ভালো জানেন না, কোনো ইম্প্যাক্ট করবে না। আপনি কিন্তু বুঝতে পারছেন, বুঝে আপনি একটা হচ্ছে কারেক্ট চয়েস হচ্ছে কারেক্ট করে দিলেন। আপনি দুটোতে 30ও পেয়ে যেতে পারেন কোনো গ্রামাটিক্যাল নলেজ ছাড়া, বা খুব একটা ভালো গ্রামার জানেন না, ভোকাবুলারি তেমন জানেন না, এটাও হতে পারে। বাট ইন স্পিকিং এন্ড রাইটিং ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর রেসপন্স, আপনাকে নিজে থেকে প্রডিউস করতে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা। এই জায়গাটা এসে আপনার আসলে ল্যাঙ্গুয়েজের উপর ভালো ডিমান্ড থাকাটা একেবারে নেসেসারি। কোনো শর্টকাট নাই, কোনো চিট কোড নাই যে হচ্ছে এটা দিয়ে আপনি পার পেয়ে যাবেন। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি টাইম টু লার্ন ইংলিশ আপনি যদি স্পিকিং ও রাইটিং এ ভালো করতে চান। ওকে, সো নাও স্ট্র্যাটেজি ফর স্পিকিং, এটা এখানে বলা ট্রাই করেছি। আপনি কি হচ্ছে স্পিকিং এবং রাইটিং এ হচ্ছে মিজারেবল পারফর্ম করছেন, দেন আই থিংক ইট ইজ দ্য টাইম ইউ শুড স্টপ প্র্যাকটিসিং স্পিকিং এন্ড রাইটিং স্পেসিফিক্যালি ফর টফেল। বরঞ্চ আপনি ব্যাক করেন, গেট ব্যাক করে কিভাবে নন একাডেমিক সেটিং এ কথা বলতে হয় ইংলিশে এবং কিভাবে ভালো করে লিখতে হয় সেটা ভালো করে প্র্যাকটিস করেন। সো হোয়াট ডু আই মিন বাই নন একাডেমিক সেটিং? আই মিন আপনি সিম্পলি হচ্ছে সামনাসামনি একটা ফ্রেন্ডের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে কনভারসেশন করছেন, ইউ ক্যান ট্রাই স্পিকিং ইংলিশ, অর ইউ ক্যান ট্রাই রাইটিং ইংলিশ ইন ইউর মেসেঞ্জার or হোয়াটসঅ্যাপ কনভারসেশন। সিম্পল। সো এই যে নন একাডেমিক সেটিং প্রত্যহ আমরা কাজ করছি, তো এই সকল সেটিং এ আপনি যখন হচ্ছে ইংলিশ ভালোভাবে ইউজ করতে পারবেন, তখন আস্তে আস্তে আপনার সেই প্রফিসিয়েন্সিটা আসবে। হঠাৎ করে কেউ একাডেমিক সেকশনের মানে একাডেমিক সেটিং এ স্পিকিং রাইটিং পারে না, দ্যাট ইজ লিটল বিট মোর ডিফিকাল্ট। আপনারা বুঝতেই পারছেন নন একাডেমিক চাইতে একাডেমিক একটু ডিফিকাল্ট হবে। যেহেতু আপনারা একাডেমিক পারপাসেই যাচ্ছেন, আপনারা একাডেমিক টেস্টই নিচ্ছেন, টফেল আইবিটি একটা একাডেমিক টেস্ট। সো আপনাকে নন একাডেমিক সেটিং এ কিভাবে স্পিকিং রাইটিং খুব ভালোভাবে পারতে হয় সেটা প্র্যাকটিস করেন। তো আমি আমি পার্সোনালি বাংলা ভার্সনের স্টুডেন্ট ছিলাম স্কুল এবং কলেজ লাইফে। সো আমি কি করেছিলাম, আমি ফার্স্টে হচ্ছে এক্সটেম্পোর স্পিচ প্র্যাকটিস করেছিলাম অনেক কিছু। মানে আপনার সামনে যে কোনো একটা অবজেক্ট আছে, একটা ওয়াটার বোতল হতে পারে, একটা এই যে গ্লাসেস হতে পারে, কম্পিউটার, ল্যাপটপ, এনিথিং হোয়াটএভার, যা আছে সেটা নিয়ে হচ্ছে আপনি একটা এক্সটেম্পোর স্পিচ দিতে পারেন, 3 মিনিটস 4 মিনিটস হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে। আপনার এটা আগে থেকে প্ল্যান করতে হবে না, আপনি মুখে যা আসছে তাই ইংলিশে বলার ট্রাই করবেন, সাকসেসফুল নিজে নিজে বলার ট্রাই করেন। এবং দেখবেন যে হচ্ছে এটা আপনি যখন কয়েকবার অ্যাটলিস্ট হচ্ছে 10 বার প্র্যাকটিস করেছেন, ফার্স্ট টাইমের সাথে 10th টাইমে অবভিয়াসলি অনেক বেশি ইমপ্রুভ হবে এবং সিগনিফিকেন্ট ইমপ্রুভ হবে। I mean, it will be very visible. I can guarantee. Okay. So extempore speech is very effective. Secondly হচ্ছে অনেকের হচ্ছে কনফিডেন্স পায় না, ল্যাক অফ কনফিডেন্সে সাফার করে। তাদের জন্য হচ্ছে একটা পরামর্শ হচ্ছে রিসাইট এ ভার্বস টেক্সট লাউড। আপনি একটা ইংলিশ বই নেন, নিউজ পেপার নেন, হোয়াট এভার ইট ইজ, অ্যান্ড রিসাইট দিস লাউড। এটা জোরে জোরে পড়েন, যাতে করে হচ্ছে ইংরেজি উচ্চারণ করার যে জড়তা, বা একটা সেন্টেন্স একবারে বলা বা একটা ক্লজ একবারে বলা, এই যে হচ্ছে কোহেরেন্টলি একটা জিনিসকে রিপ্রেজেন্ট করা, এই জিনিসটার জড়তাটা কেটে যাবে। ওকে, এবং আপনি মোটামুটি কনফিডেন্ট হবেন ভালো মতো ইংলিশে কথা বলার জন্য আর কি, বা এটা প্র্যাকটিস করার জন্য। সো কনফিডেন্স ম্যাটার্স হিয়ার। ওকে, সো নাও আপনি কখন বুঝবেন যে অ্যাকচুয়ালি হচ্ছে আমি টফলি স্পিকিং এবং রাইটিং এর জন্য রেডি? এটা বুঝবেন হচ্ছে when you are automatic in speaking.
অটোমেটিসিটি ম্যাটার্স। অটোমেটিসিটি মানে কি? মানে হলো এই যে আমি মনে করেন হঠাৎ করে বাংলায় কথা বলেন, বা আপনার হচ্ছে এই যে বাংলা সিম্পলি বাংলায় যখন কথা বলবেন, তখন ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি একটা পুরো কথা বলার আগে আপনাকে পুরো সেন্টেন্সটা আগে গোছাতে হয়েছে যে হোয়াট ইউ উইল সে। ব্যাপারটা কিন্তু তা না। আপনি সেন্টেন্সে কথা সেন্টেন্সটা শুরু করেছেন, তারপরে এটা নিজে নিজেই তৈরি হয়েছে। আপনাকে কিন্তু আগে থেকে যে পুরোটা সেন্টেন্স বানাতে হয় নাই বা পুরোটা এক্সপ্রেশন তৈরি করতে হয়নি। এটা হচ্ছে অটোমেটিসিটি। আপনি ফিল করেছেন, সেই ফিলিংস থেকে কথাটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে, বের হয়েছে। দ্যাট মিনস মানে আই মিন হচ্ছে আপনি হচ্ছে বাংলায় চিন্তা করছেন, বাংলায় ফিল করছেন, এটাকে এভাবেও বলা যায় যেহেতু আপনি বাংলায় ফিল করেছেন, আপনি বাংলায় খুব ইজিলি অটোমেটিক্যালি বলতে পেরেছেন। নাও you'll have to think in English, you'll have to feel in English, and then আপনি যেটা হবে যে আপনি অটোমেটিক্যালি একটা ইংলিশ সেন্টেন্স প্রডিউস করতে পারবেন উইদাউট প্রায়র থটস, উইদাউট প্রায়র প্ল্যানিং। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে। আপনি যখন অটোমেটিক্যালি কথা বলতে পারবেন, যদি অটোমেটিক্যালি কথা বলতে না পারেন তাহলে কি সমস্যা হবে? তাহলে সমস্যাটা হচ্ছে যে আপনি একটা সেন্টেন্স বলবেন, দেন আপনাকে একটু পজ নিতে হবে। আপনি আগে হচ্ছে সেন্টেন্সটাকে বাংলায় তৈরি করবেন, তারপর সেটাকে ট্রান্সলেট করবেন, মাথার মধ্যে হচ্ছে ট্রান্সলেট করে তারপর হচ্ছে সেটা ইংলিশে তৈরি করবেন। এই যে মাঝে হচ্ছে 4-5 সেকেন্ড চলে যাবে সেন্টেন্স বানাতে, ট্রান্সলেট করতে, এই 4-5 সেকেন্ড গ্যাপে বা পিরিয়ডের জন্য কিন্তু তারা হচ্ছে মার্কস কমিয়ে দেবে। ওকে, সো আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে অটোমেটিসিটি। আপনি হচ্ছে কথা বলতে অটোমেটিক কিনা। ইফ ইউ আর অটোমেটিক দেন অ্যাকচুয়ালি ইউ আর গোইং টু বি রেডি ফর ট্রাভেল। ওকে, এন্ড লাস্ট স্ট্র্যাটেজিক্যাল সাজেশন, সেটা হচ্ছে যে আমার কাছে পার্সোনালি বা আই থিঙ্ক সবার কাছে হচ্ছে যে 4টা টাস্ক আছে স্পিকিং এ, এর মধ্যে সেকেন্ড এবং থার্ড টাস্ক এটা মোটামুটি ইজি আছে। কেন ইজি আছে এটা বলি। কারণ হচ্ছে এই 2টা টাস্কে আপনার হচ্ছে রিডিং প্যাসেজও শো করা হয়, বা একটা লেকচার বা কনভারসেশনও প্লে করা হয়। তার মানে হচ্ছে আপনার কাছে বলার মতো অনেক কথা আছে, আপনি অনেক কিছু নোট তুলে নিয়েছেন, পুরো 1 পেজ নোট তুলে নিয়েছেন, আপনার কাছে বলার মতো অনেক কিছু আছে। সো there is almost no possibility that you will run out of content within this 1 minute of response time. Okay, you have sufficient content in your page, in your notes. কিন্তু প্রবলেম হয় হচ্ছে টাস্ক 1 এবং টাস্ক 4 গিয়ে। টাস্ক 1 কোনো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকে না। সো ওই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি দক্ষতার মানে টেস্টটা বা মেশারটা খুব ভালোভাবে হয়। আপনি কতটুকু কথা প্রডিউস করতে পারছেন, ইনফরমেশন প্রডিউস করতে পারছেন অ্যানালাইটিক্যালি। ওকে, তো সেটা একটা কঠিন টাস্ক। এবং ফোর্থ টাস্কটাও একটু কঠিন হয় এ কারণে যে সেখানে রিডিং প্যাসেজ নাই। ফার্স্ট কথা হচ্ছে রিডিং প্যাসেজ নাই। সেকেন্ডলি হচ্ছে সেখানে প্রিপারেশন টাইমও কম, অন্যগুলো প্রিপারেশন টাইম 30 সেকেন্ডস আর ওটাতে হচ্ছে 20 সেকেন্ডস। তো এই 2টা টাস্ক অন্য 2টা টাস্কের চাইতে একটু ডিফিকাল্ট। ওকে, সো আমি যেটা পার্সোনালি করতাম এটা হচ্ছে আমি সেকেন্ড এবং থার্ড টাস্কে আমি যখন দেখছি যে আচ্ছা সেকেন্ড এবং থার্ড টাস্কে আমি বেশ ভালোভাবেই পারছি, আমি হচ্ছে ওই 2টা টাস্কে হচ্ছে আমি বাদ দিলাম। এবং আমি যখনই কোনো একটা প্র্যাকটিস সেট ধরি, সেই প্র্যাকটিস সেটে শুধুমাত্র হচ্ছে ফার্স্ট টাস্কটা এবং ফোর্থ টাস্কটা হচ্ছে প্র্যাকটিস করতাম। এভাবে হচ্ছে এই যে 2টা ডিফিকাল্ট টাস্ক যেটা আমার কাছে বেশ ডিফিকাল্ট লাগতো, সেটা হচ্ছে আলাদা আলাদা করে হচ্ছে প্র্যাকটিস করে একটা ভালো মার্কস পেয়েছি। ওকে, একটা ভালো অবস্থানে যাবেন যে আচ্ছা এই ডিফিকাল্ট 2টা টাস্কের জন্য আমি কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে কন্টেন্টকে বাড়ানো যায়, কিভাবে একটা জিনিসকে লেংথি করা যায়, এক্সপ্লেনেশনকে বা কিভাবে ইলাবোরেট করা যায় সেটা আপনি শিখতে পারবেন। ওকে, সো ইট ইস ইট ওয়াজ মাই লাস্ট স্ট্র্যাটেজিক্যাল সাজেশন। এন্ড নাও টিপস ফর স্পিকিং। কি কি টিপস ফলো করতে পারেন? ফার্স্টলি, যেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ব্যাপার, স্পেশালি ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমরা সব জায়গা দিয়ে ফাঁকিবাজি করতে চাই, এটা হচ্ছে টেমপ্লেট ইউজ করা। ওকে, বাট ভালো ব্যাপারটা হচ্ছে আমিও টেমপ্লেট ইউজ করেছি, বা টেমপ্লেট ইউজ করতে হচ্ছে আমি সাজেস্ট করি। আমি আমার সে কোর্সে স্টুডেন্ট আছে সবাইকে আমি টেমপ্লেট কি করতে বলি আর কি, ফলো করতে পারি কোনো একটা, তাদের নিজেদের মতো ফ্লেক্সিবল, কমপ্লিটলি ফ্লেক্সিবল, তাদের নিজেদের মতো ফলো করবে। বাট দ্য থিং ইজ, এটা ইন্টেনশন কখনোই এটা না যে হচ্ছে আপনি খালি টেমপ্লেটের ক্লজ গুলো বা বাক্যাংশ গুলো বলে আপনি 60 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ড খুইয়ে দেবেন। ব্যাপারটা কিন্তু তা না। আপনি যদি সেটা করার ট্রাই করেন তাহলে কিন্তু প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে হিউম্যান রেটার আছে, সে কিন্তু হচ্ছে জানে যে হচ্ছে মানে আপনি টেমপ্লেট দিয়ে হচ্ছে পুরোটা রেসপন্স কভার করে ফেলেছেন, আপনার রেসপন্সের মধ্যে খুব একটা সাবস্টেন্স নাই, আপনার রেসপন্সের মধ্যে সাবস্টেন্স নাই। তো যখন সে এটা ডিটেক্ট করতে পারবে বা ডায়াগনোস করতে পারবে, তখন হচ্ছে এই যে টপিক ডেভেলপমেন্টের মার্কস কমিয়ে দেবে। আপনি ডেলিভারিতে হয়তো ভালো মার্কস পেয়েছেন কারণ আপনি মুখস্থ করে এসেছেন, গড় গড় করে বলেছেন মুখস্থ কথা। নাহলে ডেলিভারিতে আপনাকে একটু ভালো মার্কস দিল, 3 আউট অফ 4 দিল, কিন্তু টপিক ডেভেলপমেন্টে আপনাকে 1 আউট অফ 4 দিয়ে রেখে দিবে, 2 আউট অফ 4 দিয়ে রেখে দিবে। ওকে, সো ওই ইন্টেনশন রাখা যাবে না
যে আপনি হচ্ছে অনেক টাইম কভার করে ফেলবো। বাট আপনার যদি একটা টেমপ্লেট মাথায় থাকে, তখন আপনার যে রেসপন্সটা সেটা খুবই ওয়েল অর্গানাইজড হবে, রেডিলি ওয়েল অর্গানাইজড। আপনাকে আলাদা করে ওই 30 সেকেন্ড প্রিপারেশন টাইমে বসে বসে অর্গানাইজ করতে হবে না যে আচ্ছা ঠিক আছে আমি এটার পর এটা বলবো। ওটা মাথায় আছে যে কিসের পর কি বলবেন। আপনাকে শুধু হচ্ছে কিভাবে কোন এক্সপ্রেশনটা কিভাবে বলবেন সেটা হচ্ছে অর্গানাইজ করতে হবে, প্রিপারেশন নিতে হবে। ওকে, সো এইটা হচ্ছে টেমপ্লেটস ব্যবহার করার অ্যাডভান্টেজ। সো পিক ইউর ফ্লেক্সিবল টেমপ্লেট ফ্রম এনিওয়ার, আপনি গুগলে সার্চ করলে পাবেন, টিএসটি পেপারে আছে, সব জায়গায় আছে। সো আপনি একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। এনিওয়ে, সেকেন্ডলি, লিসেনিং সেকশনে কিন্তু নোট নেওয়া ছাড়াও কিন্তু হচ্ছে ই করা যায়। আমি যে 30 আউট অফ 30 পেয়েছি, আমি একটা ফোঁটা কিচ্ছু নোট নেই নাই লিসেনিং সেকশনে, বিলিভ ইট অর নট। ওকে, কিচ্ছু নোট নেই, বরঞ্চ মানে নোট নিলে সব সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে মাল্টিটাস্কিং এর জন্য আপনি হচ্ছে ইনফরমেশন মিস করে যাবেন। ওকে, মানে এটা আমার হয়, আমি হচ্ছে একটা জিনিস নোটে লিখতে যাচ্ছি, আমি পরের সেন্টেন্সটা কিছু শুনতেই পাই না। আমার আমার এটা পসিবল হয় না, আমি একসাথে লিখবো আবার শুনবো, এটা আমি পারি না টু বি অনেস্ট। সিম্পল, এটা আমার উইকনেস। তো এর জন্য আমি যেটা করেছি, আমি একদম নোট নেই নাই, আই জাস্ট ক্লোজ মাই আইস, এবং হচ্ছে আমি যখন লেকচার শুনেছি আমি একদম চোখও বন্ধ করে ফেলেছি যাতে করে আমি ডিস্ট্রাক্টেড না হই। ওটা লেকচার একদম চোখ বন্ধ করে শুনেছি, তারপর অ্যান্সার করেছি, এন্ড ইট ওয়ার্কড। আই গট 30 আউট অফ 30। এবং আপনারা হচ্ছে যদি ইউটিউবে সার্চ করে দেখবেন যে যারা এরকম 30 আউট অফ 30 পায়, 29 আউট অফ 30 পায়, মোস্ট অফ দ্য কেসেস তারা হচ্ছে নোট নেওয়া ছাড়াই ট্রাই করে। বাট এখানে কথা আছে, কথা হচ্ছে যে সবার জন্য আবার এটা পসিবল না টু বি অনেস্ট। এটা হচ্ছে একটা মানে কশন আমি দিয়ে রাখতে পারি যে হচ্ছে সবার জন্য এটা পসিবল না। তো আপনি যদি দেখেন যে আসলে নোট না নিলে আপনি দেখা যাচ্ছে আপনি 30টার মধ্যে হচ্ছে মানে 20 আউট অফ 30ও পাচ্ছেন না, ব্যাপারটা যদি এরকম হয়, এবং আপনি ইনফরমেশন কোশ্চেন গুলো বেশ ভালোভাবে ইউজ করে যাচ্ছেন যেগুলো এক্সপ্লিসিটলি লেকচারে মেনশন করা ছিল, তাহলে মাই সাজেশন ইজ টেক নোটস। ওকে, সো তাহলে আপনি নোট নিয়ে ট্রাই করে দেখতে পারেন আর কি। কেউ কেউ পারে তুমি মানে হচ্ছে কিছু রেয়ার কেস থাকতে পারে, যেমন হচ্ছে আমার কোর্সে একজন স্টুডেন্ট হচ্ছে এই 1 মাস আগেই, 1 থেকে 1.5 মাস আগেই, আপনারা লুমিনিজের পেজেও হয়তো দেখেছেন, সে হচ্ছে মানে টোটালি তো 110 পেয়েছে, 110 পেয়েছে 120-এ, এবং লিসেনিং এ সে 29 আউট অফ 30 পেয়েছে, 30-তে 29 পেয়েছে। এবং সে আমি যখন বলে আমরা যখন হচ্ছে প্র্যাকটিস করতাম কোর্সে ক্লাসরুমে বসে, তখন হচ্ছে সে নোট নিত। ওকে, আমি তাকে বলেছি নোট না নিলেও হয়, বাট হচ্ছে সে নোট নিয়ে কমফোর্টেবল ছিল এবং সে অনেক নোট নিতে পারতো। মানে ইটস ইনহিউম্যান, কেউ এত নোট কিভাবে নিতে পারে এটা আমার কোনো আইডিয়া ছিল না, বাট সে পারতো, এন্ড শি গট আ রিয়েলি গুড স্কোর। ওকে, তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে কোনো ফিক্সড কিছু বলতে পারবো না, ইট ডিপেন্ডস অন ইউ। আপনি দেখবেন যে হচ্ছে আপনি কোনটাতে কমফোর্টেবল, কোনটা আপনাকে কাজে দিচ্ছে। বাট পার্সোনালি আমি নোট না নিয়ে হচ্ছে 30 আউট অফ 30 পেয়েছি, এবং মোস্ট অফ দ্য কেসেস এটাই হয়। যারা 30 আউট অফ 30 পায়, 29 আউট অফ 30 পায়, তারা মোটামুটি নোট না নিয়ে পায়। ঠিক আছে, ডান। বাট আমি এই কথাটা এতক্ষণ বলতে আসলাম এই কারণে যে হচ্ছে স্পিকিং ক্ষেত্রে কিন্তু উল্টা। আপনি যত ভালোই শুনতে পান না কেন, আপনি যদি স্পিকিং এর নোট না নেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি ওটাকে রিমেম্বার করে আসলে খুব ভালো মতো বলা যায় না। যদি আপনার সাথে নোটটা সামনে থাকে, তাহলে সেটা দেখে দেখে ভালো বলা যায়। সো অবভিয়াসলি, ইফ ইউ ওয়ান্ট টু গিভ আ ফ্লুয়েন্ট uninterrupted response that is completely sustained, then you should take notes. There is no alternative. You must take notes. And the richer your notes are, the better your response will be. And lastly, sustained speech fluency, word per second matter most. Word per second means হচ্ছে আপনি 1 সেকেন্ডে কয়টা ওয়ার্ড বলছেন। ফ্লুয়েন্সি অনেক বেশি ম্যাটার করে। আপনি যদি 45 সেকেন্ড হচ্ছে রেসপন্স দেন, তার মানে হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট এটা এক্সপেক্টেড যে আপনি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে 2টা ওয়ার্ড বলবেন। দ্যাট মিনস আপনি ফার্স্ট টাস্কে অ্যাটলিস্ট হচ্ছে কয়টা বলা যায়, আহ, মানে 90 ওয়ার্ডস বলার ট্রাই করবেন। আবার যেটা 1 মিনিটের রেসপন্স, সেটাতে আপনি 120টা ওয়ার্ড বলার ট্রাই করবেন। সো এটা হচ্ছে এক্সপেক্টেড লেভেল অফ ফ্লুয়েন্সি বা ওয়ার্ড পার সেকেন্ড। ওকে, সো এটাতে এগুলো যদি আপনি খেয়াল করে রাখেন, তাহলে আপনি ডেলিভারিতে বেশ ভালো স্কোর পাবেন। সো ইট ওয়াজ মাই টিপস ফর স্পিকিং, and now it's time to go to writing section. Now, simple first কথা এইটা হচ্ছে যে in most of the cases যে যারা টেস্ট টেকার আছে তারা রাইটিংটাকে খুবই নেগলেক্ট করে, খুবই নেগলেক্ট করে। কারণ হচ্ছে এভরিওয়ান ইজ স্যাটিসফাইড উইথ দেয়ার প্রফিসিয়েন্সি অফ রাইটিং, সরি, উইথ দেয়ার প্রফিসিয়েন্সি অফ রাইটিং, সবাই হচ্ছে স্যাটিসফাইড।
কারো প্র্যাকটিস করতে ইচ্ছা করে না, এবং সবাই মনে করে যেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে। এটার অন্যতম কারণ হচ্ছে যে আমরা কিন্তু রাইটিং ইভালুয়েট করতে পারি না। মানে হচ্ছে আপনি সিম্পল, আপনি যদি কথা বলেন, কথায় হচ্ছে আপনি আটকে যাচ্ছেন, ওটা আপনি ইভ্যালুয়েট করতে পারতেছেন সরাসরি। এক, বা হচ্ছে আপনি রিডিং বা লিসেনিং প্র্যাকটিস করছেন, আপনি হচ্ছে অ্যান্সার করলেন, তারপর হচ্ছে উত্তর মেলালেন, দেখলেন যে হচ্ছে আচ্ছা 10টার মধ্যে 5টা ভুল হয়েছে, 5টা ঠিক হয়েছে। আপনার তখন অনুশোচনা কাজ করবে যে আচ্ছা আপনাকে আরেকটু ভালো করতে হবে। বাট রাইটিংটা না এভাবে করা যায় না। এবং মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে আমরা আমাদের রাইটিং এর যে ভুলগুলো সেটা আমরা নিজেরা ধরতে পারি না। And that is one of the reasons everyone is satisfied with their skill of writing. এবং এই জন্য সবাই সেটা নেগলেক্ট করে। এটা আছে, আমি আমার মধ্যে দেখেছি, আমার ফ্রেন্ডদের মধ্যে দেখেছি, আমার স্টুডেন্টদের মধ্যেও দেখি। এবং আমি এটা অকপরই স্বীকার করি, এটা হচ্ছে যে আমি যখন টফেল এক্সাম দিচ্ছি আমি এতটাই ওভার কনফিডেন্ট ছিলাম, মানে আমার মোটামুটি গ্রামাটিক্যালি সবকিছু ঠিক রেখে লেখার অভ্যাস ছিল to be honest। এবং আমি এতটাই কনফিডেন্ট ছিলাম এবং আমার হাতে খুব একটা সময়ও ছিল না, আমি 8 থেকে 10 দিনের মানে ইসের প্রিপারেশনে হচ্ছে আমি টফেল দিতে বসেছিলাম, এমন অবস্থা। তো আমি হচ্ছে রাইটিং এ হচ্ছে কোনো প্র্যাকটিস না করে হচ্ছে চলে গিয়েছিলাম। এবং আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আরে আচ্ছা তাহলে তো আমি মানে, যদিও আমি রাইটিং কোনো প্র্যাকটিস করি না যেহেতু, কিন্তু আমি যেহেতু গ্রামাটিক্যালি সবকিছু ঠিক রেখে ভালো ওয়ার্ড ইউজ করে লিখতে পারি, তো আমি একদম বেশ ভালো একটা মার্কস পাবো। কিন্তু হয়েছে উল্টা, যে 4টা সেকশনের মধ্যে হচ্ছে আমি রাইটিং এ কম পেয়েছি। এবং ব্যাপারটা হচ্ছে যে আমরা যেরকম ভাবি সেরকম কিন্তু না। আপনি যদি গ্রামাটিক্যালি সবকিছু ঠিক রেখেও আপনি একটা রেসপন্স দেন, ইউ উইল গেট ম্যাক্সিমাম 23 22 or 23, ম্যাক্সিমাম 23, এর বেশি পাবেন না। ওকে, সো এখানে অর্গানাইজেশন ম্যাটার করে, এখানে আপনি কারেক্ট ওয়ার্ড ইউজ করছেন কিনা সেটা ম্যাটার করে, আপনার সিমান্টিক্স ম্যাটার করে, আপনার লেক্সিক্যাল সাফিসিয়েন্সি ম্যাটার করে। এবং দে অ্যাকচুয়ালি ডিমান্ড এক্সেপশনালি গুড পারফরমেন্স ইন রাইটিং, গ্রামার সবকিছু না। এবং এটা শুধুমাত্র টয়ফেলে না, টু বি অনেস্ট হচ্ছে আইএলটিএস চেক করে দেখেন, আইএলটিএস যারা আপনার যদি কেউ পরিচিত আপনি এক্সাম দিয়ে থাকেন, দেখবেন যে হচ্ছে তারা আইএলটিএস এর রাইটিং হচ্ছে সবচেয়ে কম পেয়েছে। ইন এভরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রাইটিং এ হচ্ছে একটা ভালো ডিমান্ড তারা হচ্ছে ক্লেম করে আর কি, তারা এটা টেস্ট করে। So, এইটার কি হচ্ছে একটা বড় ব্যাপার। সো ইউ শুড প্র্যাকটিস রাইটিং as same as other sections. সো সেলফ ইভালুয়েশন ইজ ডিফিকাল্ট, এটা তো বলেছি আগে যে এটা আপনি কিভাবে সেলফ ইভালুয়েট করবেন, এটা তো অনেক ডিফিকাল্ট। বাট এখন দেখেন এই লাস্ট 2 ইয়ার্স এটা খুবই ইজি হয়ে গেছে। সিম্পলি আপনি হচ্ছে গ্রামারলি ইউজ করেন, গ্রামারলি ফ্রি ভার্সন আছে, সেখানে অ্যাটলিস্ট হচ্ছে আপনাকে গ্রামাটিক্যাল যে মিস্টেক্স গুলো আছে সাজেশনস দেওয়া ছাড়া গ্রামাটিক্যাল মিস্টেক্স গুলো ধরিয়ে দেবে। আর আপনি যদি হচ্ছে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে লেক্সিক্যাল সাফিসিয়েন্ট ইন্ট্রোডিউস করা যায়, যে কিভাবে কোন জায়গায় ভালো আরো ওয়ার্ড ইউজ করা যেত, ভালো ওয়ার্ড ইউজ করা যেত, বা সেন্টেন্স কে ব্রেক ডাউন করা যেত, বা কোথায় কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা যেত, আপনি যদি সেগুলো শিখতে চান, ইউ ক্যান ইউজ চ্যাট জিপিটি। দ্যাট ইজ আওয়ার এক্সপার্ট ফ্রেন্ড এন্ড আওয়ার বেস্ট ফ্রেন্ড। ওকে, আমরা হচ্ছে প্রতিদিন হচ্ছে চ্যাট জিপিটি হয়তো কোনো না কোনো কাজে ইউজ করতে হচ্ছে। সো ইউজ চ্যাট জিপিটি, সেটা আপনাকে অনেক কিছু শেখাবে, আপনি ওখান থেকে চ্যাট জিপিটি থেকে অনেক কিছু শিখতে পারেন রাইটিং এর, টু বি অনেস্ট। এন্ড থার্ডলি, রিড। A good writer reads more, sorry এখানে reads হবে, reads more than he or she writes. ওকে, আমার মনে আছে আমি হচ্ছে যখন এসএসসি তে ছিলাম, উদ্ভাসে এক্সাম দিয়েছি, তো উদ্ভাসে হচ্ছে যারা হচ্ছে মানে পুরো দেশে হচ্ছে ফার্স্ট 100 জনের মধ্যে থাকে বা 50 জনের মধ্যে থাকে, ওদেরকে সংবর্ধনা দেওয়া হয় পুরো মডেল টেস্টের শেষে আর কি। তো ওরকম আমি এসএসসি মডেল টেস্টের শেষে হচ্ছে আমাকে এরকম সংবর্ধনা হচ্ছে ডেকেছে। তো তখন হচ্ছে এরকম একটা বই দিয়েছে সি প্রোগ্রামিং এর আর কি, তানজিম শাহরিয়ার সুবিনের। তো আপনারা যারা কম্পিউটার সায়েন্স বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেভেলে আছেন তারা সুবিন থেকে চিনেন আর কি সবাই। সো সেই সি প্রোগ্রামিং এর বই হচ্ছে আমি এসএসসির পরে পড়া শুরু করেছি। তো সেখানে একটা খুব মানে প্রথমে একটা খুব ভালো কথা লেখা ছিল, এটা হচ্ছে যে একজন সাহিত্যিক নিজের জীবনে যতটা না লিখে তার চাইতে অনেক বেশি বই পড়ে। দ্যাট ইজ ট্রু। এবং সে তখন এটার সাথে কম্পেয়ার করে বলেছে একজন প্রোগ্রামার জীবনে যত না প্রোগ্রামিং করে বা লিখে, যত কোড লিখে, তার চাইতে অনেক বেশি কোড সে পড়ে। তো ব্যাপারটা হচ্ছে এইটা, যে আপনি যদি খুব ভালো লিখতে চান তাহলে আসলে আপনাকে একটু পড়ালেখা মানে পড়তে হবে, বই পড়তে হবে, নিউজ পেপার পড়তে হবে, কিভাবে বাক্য গঠন করতে হয়। এই বাক্য গঠনের একটা আর্ট আছে, এই আর্টটা আপনাকে পারসিভ করতে হবে, নিজের মধ্যে আত্মস্থ করতে হবে। এবং সেটার জন্য পড়ার কোনো বিকল্প নাই। আপনি না পড়ে কোনোভাবে এটা জানতে পারবেন না, শিখতে পারবেন না। ওকে, সো সো রিড আর কি, যেটা আপনার ভালো লাগে। আপনি যদি ফিকশন ভালো লাগে ফিকশন পড়েন, নন ফিকশন পড়েন, নিউজ পেপার পড়েন, এডিটোরিয়াল পেজ পড়েন বা স্পোর্টস পেজ পড়েন, যা প্রয়োজন হয় সেটা পড়েন। বাট ইউ হ্যাভ টু লার্ন বাই রিডিং সামথিং। ওকে, অ্যান্ড লাস্টলি, আমি যদি হচ্ছে আহ,
স্কিলের অর্ডারিং করি আর কি, রাইটিং এর জন্য কোন কোন স্কিল ইম্পর্টেন্ট সেটা যদি একটা অর্ডারিং করি। সো ফার্স্টলি গ্রামাটিক্যাল পারফেকশন ম্যাটার্স মোস্ট। কারণ আপনি যদি গ্রামার ভালো না হয়, গ্রামার যদি পারফেক্ট না হয়, আপনি ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ। মানে আপনি যে হিউম্যান রেটার আছে সে আপনার কথা ঠিক মতো বুঝতেও পারবে না, কারণ আপনার গ্রামার ঠিক নেই, সে এরকম দেখে অভ্যস্ত না। সে হয়তো মানে আপনি হয়তো সব ইনফরমেশন ইনক্লুড করেছেন, কিন্তু আপনার যেহেতু গ্রামার ঠিক নেই এই জন্য হচ্ছে সে দেখা যাবে টপিক ডেভেলপমেন্টে আপনার মার্কস কমিয়ে দিয়েছে, কিন্তু আপনি কিন্তু সব ইনফরমেশন ইনক্লুড করেছেন। ওকে, সো গ্রামাটিক্যাল পারফেকশন ম্যাটার্স মোস্ট ফার্স্ট। অ্যান্ড সেকেন্ডলি কোহেরেন্টলি কানেক্ট অ্যান্ড অর্গানাইজড রেসপন্স। অর্গানাইজেশনটা অনেক ম্যাটার করে, সেখানে 5 মার্কস থাকে। কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার, আপনি শুধুমাত্র সিম্পল বেসিক সেন্টেন্স লিখবেন না, কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন, কম্পাউন্ড সেন্টেন্স লিখবেন, সেটা ম্যাটার করে। সেটা কান্ট্রির উপর ডিপেন্ড করে হচ্ছে আবার ল্যাঙ্গুয়েজ যে মার্কিং করা হয়। লাস্টে লেক্সিক্যাল ক্যাপাবিলিটি। লেক্সিক্যাল ক্যাপাবিলিটির মধ্যে হচ্ছে ভোকাবুলারি পড়ে, ফ্রেজেস, ইডিয়মস এটসেট্রা পড়ে। সো এটা হচ্ছে একটা সিম্পলি অর্ডারিং অফ ইম্পর্টেন্স। নাও লাস্টলি, দিস ইজ মাই লাস্ট স্লাইড, টিপস ফর রাইটিং। ইন্টিগ্রেটেড টাস্কটা ট্রাই করার আগে আপনার প্রথমে হচ্ছে আপনার যে অবজেক্টিভ পেপারটা আছে সামনে দেওয়া, যেটাতে আপনি নোট লিখবেন আর কি, তো সেটাকে আপনি আগে ডিভাইড করে নেবেন। একটা দাগ দিবেন ভার্টিক্যালি 5 বরাবর, তারপর হচ্ছে হরিজন্টালি 3টা দাগ টানবেন। তার মানে কি হলো, 6টা ঘর হলো, তাই না? পুরো কাগজটা 6টা ভাগে ভাগ হলো। লেফট সাইডে 3টা, রাইট সাইডে 3টা। লেফট সাইডে হচ্ছে আপনি রিডিং এর পয়েন্ট গুলো লিখবেন, রাইট সাইডে হচ্ছে আপনি লিসনিং এর পয়েন্ট গুলো লিখবেন, এবং কোরেসপন্ডিং পয়েন্ট গুলো হচ্ছে পাশাপাশি লিখবেন, যাতে করে হচ্ছে আপনাকে এই 20 মিনিটে, আপনি যখন 20 মিনিটে লিখবেন তখন আপনাকে সাজাতে না হয়, যাতে করে অটোমেটিক্যালি আপনার কাগজেই পুরো বিষয়টা সাজানো থাকে। ওকে, তো ফার্স্টলি ডিভাইড ইউর পেপার। যখন আপনার হাতে আছে, রাইটিং সেকশন শুরু হবে বা রিডিং মানে রিডিং প্যাসেজটা 3 মিনিটের জন্য দেখানো হচ্ছে, আপনি জাস্ট দাগটা টেনে নেন রাফলি। ওকে, তো ডিভাইড ইউর পেপার এটা অনেক কাজে লাগে টু বি অনেস্ট। আপনি উল্টো পাল্টা হচ্ছে একদম হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত কি করে যাচ্ছেন, নোট করে যাচ্ছেন, সেটা রিয়েলি হেল্পফুল না, সেটা আপনার একটু প্রবলেমেটিক হবে যখন আপনি রেসপন্স তৈরি করতে যাবেন, ক্লিয়ার হবে না আর কি। এনিওয়ে, secondly, learn paraphrasing. That is the most important skill that you need here, even in speaking. কারণ স্পিকিং আপনাকে ইন্টিগ্রেটেড টাস্ক অ্যান্সার করতে হচ্ছে, রাইট? তো সেখানে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজিং মানে কি? প্যারাফ্রেজিং মানে হচ্ছে কোনো একটা কথাকে নিজের ল্যাঙ্গুয়েজে নিজের ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা। সো প্যারাফ্রেজিং ভালো করার জন্য কি করতে হবে? সিম্পল, memorizing a standard list of academic words, synonyms and phrases can make a significant difference. আপনি যদি 300 ওয়ার্ডের বা 400 ওয়ার্ডের একটা একাডেমিক ওয়ার্ডের লিস্ট মুখস্থ করে ফেলেন, এর মধ্যে দেখা যাবে হয়তো 100টা 200টা আপনার জানা, অলরেডি জানা। ওকে, সো তখন দেখবেন যে আপনার প্যারাফ্রেজিং করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আপনার সব প্যাসিভ যে ভোকাবুলারি লিস্ট আছে সেখান থেকে আপনি যদি কিছু কিছু ওয়ার্ড অ্যাক্টিভ ভোকাবুলারি লিস্টে নিয়ে আসতে পারেন, then this is going to be effective, right? Okay. So this is how to learn paraphrasing. So এটা খুব ইম্পর্টেন্ট প্যারাফ্রেজিংটা শেখা ঠিক মতো। And lastly, in academic discussion you will support one side but you must not replicate. তো আমি যেটা বলেছিলাম ওটা হচ্ছে একটা পোস্ট কমেন্টের মতো, টিচার পোস্ট করেছে আর দুজন স্টুডেন্ট দুইটা কমেন্ট করেছে, আপনি হচ্ছে থার্ড কমেন্টটা করবেন। মানে আপনি যদি হচ্ছে আগের স্টুডেন্টের মতো করেই কমেন্ট করেন আর কি, সেই কমেন্টে যা বলেছে আপনি কমেন্টে সেই সেম কথাই বলছেন, তাহলে অবশ্যই আপনাকে তারা ভালো মার্কস দিবে না, কারণ আপনি তেমন কোনো কন্ট্রিবিউশন করেনই নাই। আপনাকে কেন মার্কস দিবে সে? আপনাকে কিছু নতুন কিছু কন্ট্রিবিউট করতে হবে, রাইট? দ্যাট ইজ ইউর নভেল কন্ট্রিবিউশন। সো সো সেই নোবেল কন্ট্রিবিউশন অনেকভাবে হতে পারে। আপনি একটা নতুন লজিক দিতে পারেন, বা আপনার যে হচ্ছে অপর পাশে যে স্টুডেন্টটা কথা বলেছে আপনি তাকে রিফিউট করতে পারেন, তার যুক্তি খণ্ডন করতে পারেন, এভাবে হচ্ছে নভেল কন্ট্রিবিউশন করা যায়। আপনি আপনার সপক্ষে হচ্ছে কিছু এক্সাম্পলস দিতে পারেন, কোন একটা ইনফরমেশন দিতে পারেন, স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দিতে পারেন যে হ্যাঁ একটা সার্ভে হচ্ছে, সার্ভে রিপোর্ট হচ্ছে, এটা আপনি বানিয়ে দেন আর কি। আপনি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। বাট হোয়াট এভার ইউ ডু, ইউ উইল হ্যাভ টু মেক সাম নভেল কন্ট্রিবিউশন। ট্রাই দিস। ওকে, সো সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি যদি কোনো একটা লজিক না পান, এই যে আমি বলছি, ইফ ইউ ক্যান নট ম্যানেজ এনি নভেল লজিক অর রিবিউটাল, আপনি যদি কোনো নভেল লজিক খুঁজে না পান, আপনি এক্সাম্পল দেন, এক্সপিরিয়েন্স শেয়ার করেন, সেটার মাধ্যমে আপনি একটা কন্ট্রিবিউট করতে পারেন আর কি। সো দিস ইজ দ্য ওয়ে। সবসময় নভেল লজিকই দিতে হবে সেরকম না, আপনি এক্সাম্পল দিয়েও কাজ সেরে ফেলতে পারেন। সো দ্যাট ইজ মাই শর্ট টিপস ফর রাইটিং। অল্প সময়ে আমি যতটুকু পেরেছি আসলে স্ট্র্যাটেজি টিপস গুলো বলার চেষ্টা করেছি উইদিন অলমোস্ট 1.5 hours। আই হোপ সবার জন্যই হচ্ছে এটা অনেক বেশি ইফেক্টিভ হয়েছে, যারা হচ্ছে ভবিষ্যতে প্রিপারেশন নেবেন। আই হোপ সো। সো থ্যাংক ইউ ফর স্টিং উইথ মি
এন্ড নাও আই ওয়ান্ট টু টেক কোশ্চেন্স। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পুরোটা ব্যাপার নিয়ে, স্ট্র্যাটেজি এবং টিপস নিয়ে, আমি যা বলেছি এবং আমি যা বলি নাই, এটা নিয়েও যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। আই উইল ট্রাই টু অ্যান্সার ইউর কোশ্চেন্স। সো প্লিজ, ফ্লোর ইজ yours. এনি কোশ্চেন? আপনি মাইক্রোফোন অন করে বলতে পারেন, চ্যাটে বলতে পারেন, এখানে মেসেজ বক্স আছে।